এটা হলো তোমার নর্মাল ডিজেনারেট ডি অরবিটালস, মানে ফ্রি মেটাল আয়ন, ফ্রি মেটাল আয়ন তার ডি অরবিটাল পাঁচটা। এবার সেটা স্প্লিট করে গেল দুটো আর তিনটে, সে যাই হোক উপরে তো দুটোই হবে, নিচে তো একটাই হবে না, কারণ এটাই হয়, এটা ভ্যালি সেন্টার 0। এটা হলো ডেল্টা ওইচ, এই গ্যাপটা, এইটা হলো প্লাস 0.6 ডেল্টা ও, আর এটা হলো মাইনাস 0.4 ডেল্টা ও। ওকে, এরমই আবার রাখবো। এটা হলো নর্মাল ডি অরবিটাল ফ্রি মেটাল আয়ন, এটা হলো ইজি, এটা হলো T2G, এটা হলো ভ্যালি সেন্টার 0, এটা ইজি, এটা T2G, এটা T2G, এটা হলো ইজি, এটা হলো এনার্জি গ্যাপ ডেল্টা ওইচ, এটা হলো প্লাস 0.6 ডেল্টা ও, এটা হলো মাইনাস 0.4 ডেল্টা। অনেকের অনেক কোশ্চেন আসতে পারে, বাঁ দিকের ছবি আর ডান দিকের ছবি তো সেম, শুধু একটা জিনিস দেখো, এখানে আমি এনার্জি গ্যাপটা কম রেখেছি T2G তে, এখানে এনার্জি গ্যাপ বাড়িয়ে দিয়েছি, কেন এক্ষুনি বলবো। দুটো ছবি আলাদা, মানে দুটো ছবি D4 কেই বোঝাবো কিন্তু আলাদা। তাহলে আমি কি পড়াচ্ছি, D4 সিস্টেম। D4 সিস্টেমের এক্সাম্পল কে হতে পারে, সবচেয়ে এক্সাম্পল ভালো ক্রোমিয়াম প্লাস 3 হতে পারে, আর তোমার হতে পারে হলো ম্যাঙ্গানিজ প্লাস, সরি ক্রোমিয়াম প্লাস 2 হতে পারে, আর ম্যাঙ্গানিজ প্লাস 3। সবচেয়ে বেস্ট এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি হলো এই ক্ষেত্রে, এই পাশেরটার ক্ষেত্রে আমি এক্সাম্পল নিচ্ছি ক্রোমিয়াম H2O, ক্রোমিয়াম H2O হোল 6 প্লাস 2, আর এখানে আমি নিয়ে নিচ্ছি ক্রোমিয়াম Cn হোল 6 মাইনাস 4। ঠিক আছে, অন্য লিগ্যান্ডও হতে পারে, আমি এটাতে বোঝাচ্ছি। প্রথমে একটা জিনিস বোঝো, এখানে এই কেসটায় দেখো ক্রোমিয়াম এখানেও প্লাস 2তেই আছে, আর ওখানেও চেক করে দেখো প্লাস 2ই আছে। সায়ানাইড -1 করে হয়, আছে 6টা, তাহলে -6, আর ওভারঅল কমপ্লেক্সের চার্জ কত, -4, তাহলে ওভার এইটুকু যদি -6 হয়, ওভারঅল কমপ্লেক্স -4 হয়, নিশ্চয়ই এটা +2 হবে, +2 -6 থেকে -4 হয়, তাহলে ক্রোমিয়াম এখানেও +2তে আছে, এখানেও +2, এখানে তো এটা 0, তো বাইরে +2 আছে মানে ক্রোমিয়ামই +2, দুটোতেই ক্রোমিয়াম +2 আছে, মানে D4 সিস্টেম। করেও দেখো, ক্রোমিয়াম হয় 24, একটু আগে করেছিলেন, আর্গন 18, 4s1 3d5, এটা এক্সেপশন কেস, 4s এ একটা 3d5, 24 হয়ে গেল। কিন্তু তোমাকে করতে হবে ক্রোমিয়াম +2, তাহলে দুটো ইলেকট্রন বের করতে হবে, একটা s থেকে বেরাবে, একটা d থেকে, হয়ে গেল D4। তো ওখানে আর পড়ার দরকার নেই, বুঝে গেছো। তো ক্রোমিয়াম এটা D4 সিস্টেম, ক্রোমিয়াম +2, ভ্যানাডিয়াম ম্যাঙ্গানিজ +3 করে দেবে, সেটাও D4। তো এই যে D4 সিস্টেম আছে, তো 4টে ইলেকট্রন হবে, তো এখানে দিয়ে দাও 1 2 3 4, কারণ প্রথমে আনপ্যাড একটা একটা করে দিতে হবে হুন্ডের রুল অনুযায়ী। এবার তোমার কাছে একটা কোশ্চেন, দেখো তুমি এবার এটা তো হয়ে গেল নর্মাল ফ্রি মেটাল ডি অরবিটালে, যখন মেটাল একা ছিল ক্রোমিয়াম +2, তখন তার এইভাবে ডিএ তে ইলেকট্রনগুলো ছিল। কিন্তু যখন লিগ্যান্ড আসলো, ওয়াটার আসুক সায়ানাইড আসুক, লিগ্যান্ড 6টা আসলো, কোঅর্ডিনেশন নাম্বার 6 হলো, অক্টাটাল জিওমেট্রিতে স্প্লিট হলো, তো T2G ইজিতে পুরোটা ডেল্টা ওইচ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, উপরে প্লাস 0.6 ডেল্টাও, নিচে মাইনাস 0. ডেল্টাও। কেন বড় ছোট করেছি, এখানে ছোট এখানে বড়, সেটা পরে আসছি। এবার বলো, তুমি দুটো জিনিস করতে পারো, তুমি যদি হুন্ডের রুল ফলো করো, তুমি বলতে পারো 4টে ইলেকট্রনকে আমি এভাবে দেবো, 1টা 2টো 3টে, আরেকটাকে পেয়ার, সরি আরেকটাকে আমি উপরে দিয়ে দেবো, মানে তুমি সব কটা ঘরে একটা একটা করে আগে দিতে চাও। তাহলে 4টে ইলেকট্রন আছে, আমি T2G তে 3টে দেবো, এটা ইজি একটা, তাহলে এই ইলেকট্রন কনফার্মেশন কি হবে, T2G 3 EG1 হলো। কিন্তু কেউ বলে আমি এটা করবো না, এই 4টে ইলেকট্রনকে আমি এইখানেই পেয়ার করিয়ে দেবো, T2G তে রেখে দেবো, যে 3টে আনপেয়ার থাকলো আর একটা পেয়ার হয়ে গেল, এটাও তো। কিন্তু এর ইলেকট্রন কনফার্মেশন কি হবে, T2G 4 EG0, এখনো ইজিতে 0ই আছে। বলো, তুমি কেউ চাইলে এটাও করতে পারে, কেউ চাইলে এটাও করতে পারে। বলে এর আগে এগুলো কেন করিনি, কারণ এর আগে D1 D2 D3 তে T2G তেই 3টে কাজ হয়ে যাচ্ছিল, একটা একটা করে ইলেকট্রন দিয়ে, তাই আমার ইজি লাগেনি। 4 নম্বর ইলেকট্রন আসলে তুমি চাইলে পেয়ারও করাতে পারো, তুমি চাইলে পেয়ার নাও করাতে পারো, উপরে ইজিতেও নিয়ে যেতে পারো। এটা করলে এই ইলেকট্রন বিন্যাস হবে T2G 3 EG1, এটা করলে T2G 4 EG0 হবে। তুমি বলে কোনটা হবে, দুটোই হবে। কখন দুটো হবে,
যদি তুমি এবার আগের দিন মনে আছে আমি ভিভিটিতে একটা কথা বলছিলাম, স্ট্রং ফিল উইক ফিল লিগ্যান্ড। স্ট্রং ফিল কারা? যারা কার্বন নাইট্রোজেন দিয়ে মেটালকে ইলেকট্রন ডোনেট করে। উইক ফিল কারা? যারা অক্সিজেন নাইট্রোজেন হ্যালোজেন দিয়ে মেটালকে ডোনেট করে। কিন্তু আমি বলেছিলাম ওটা ভিভিটির টপিক না, ওটা ক্রিস্টাল ফিল থিওরিতে গেছে, কে স্ট্রং ফিল কে উইক ফিল লিগ্যান্ড। একটা স্পেকট্রোকেমিক্যাল বলে সিরিজ আছে, ওই সিরিজটা এই লিগ্যান্ডের পাওয়ার বোঝার জন্য, স্ট্রং না উইক, ওটা এই সিরিজটা এই সিএফটি থেকেই বানানো হচ্ছে। এবার কি করে বানানো হচ্ছে শোনো। স্ট্রং ফিল আর উইক ফিল কাকে বলে? স্ট্রং ফিল লিগ্যান্ড মানে যাদের এই, যেমন এখানে এই যে বাদিকে আমি দেখো সায়ানাইড নিয়েছি, সায়ানাইড একটা কি লিগ্যান্ড? স্ট্রং ফিল লিগ্যান্ড। কেন স্ট্রং ফিল? কারণ কার্বন ডোনেট করছে। আর এখানে ওয়াটার নিয়েছি 6টা লিগ্যান্ড, এটা কি লিগ্যান্ড? উইক ফিল লিগ্যান্ড। কি করে বুঝবে? অক্সিজেন ডোনার, কার্বন ডোনার, নাইট্রোজেন ডোনার হলো উইক স্ট্রং ফিল, অক্সিজেন সালফার বা হ্যালোজেন ডোনার হলো উইক ফিল। এবার উইক স্ট্রং ফিল মনে আছে কি করতে পারতো? ভিভিটিতে বলেছি, পেয়ার্ড করে দিতে পারতো, আনপেয়ার্ড ইলেকট্রনকে পেয়ার্ড করে দিতে পারতো মেটালের। আর উইক ফিল্ড আনপেয়ার্ড ইলেকট্রনকে পেয়ার করতে পারতো না। এবার কারণ শোনো, তার কারণ, আসল কারণ কি? ওখানে তো আমরা পুরো পড়াতাম না ভিভিটিতে, আমরা ডি অরবিটালকে স্প্লিটও করি, কিন্তু আসলে ছবিটা, আসলে এক্সপ্লেনেশন এটাই। যখন উইক ফিল্ড লিগ্যান্ড হয়, যখন তোমার উইক ফিল্ড লিগ্যান্ড হয়, সে কি করে? এই যে ডেল্টা ওইচ আছে না, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি T2G এর গ্যাপ, এটাকে বেশি স্প্লিট করতে পারে না যেহেতু উইক ফিল্ড, তাই এটাকে কম স্প্লিট করে। স্প্লিট তো করবে, অক্টাইডাল জিওমেট্রিতে স্প্লিট তো হবে, কিন্তু কম স্প্লিট হবে, দেখো গ্যাপটা কম। কিন্তু যখন তোমার ডি অর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে, যেমন সায়ানাইড, আইসোসায়ানাইড, NO+, কার্বনিল, ইথিলিন ডায়ামিন, যারা কার্বন নাইট্রোজেন ডোনার, তখন তোমার এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য এই T2G এর গ্যাপটা, ডেল্টা ওয়েজ গ্যাপটা, এই ভ্যালুটা এর থেকে অনেক বেশি হয়ে যাবে, এর থেকে গ্যাপ বেড়ে গেছে। এখনো কিন্তু এই টোটালটা 1, এটা প্লাস 0.6 মাইনাস 0.4, কিন্তু এই ডেল্টা ওয়েজের ভ্যালুটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে এটা 100, এখানে এটা 200, তাই গ্যাপটাও বেড়ে গেছে। এবার তুমিই বলো, এটা একটা এনার্জি গ্যাপ, ইলেকট্রন আগে লোতে যাবে। এবার যেহেতু এখানে এনার্জি গ্যাপ কম, 4টে ইলেকট্রনের মধ্যে 3টে 1 2 3 দিয়ে দিলে T2G তে, এক্সট্রা ইলেকট্রনটা যেহেতু গ্যাপ কম, ও তো জাম্প করে এখানে চলে যেতে পারবে না, তাই জাম্প করে এখানে চলে গেছে। কিন্তু এখানে যেহেতু গ্যাপটা বেশি, তাই 4টে ইলেকট্রনের মধ্যে 3টে দিয়ে দিলে 1 2 3, কিন্তু 4 নম্বর ইলেকট্রনটা জাম্প করতে পারছে না, এতটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বা গ্যাপ কেউ পার করতে পারছে না, তাই ইজিতে না গিয়ে এখানেই পেয়ার করে নিচ্ছে। এই জন্য স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করে? এই গ্যাপটাকে বাড়িয়ে দিয়ে T2G অক্টাইডাল জিওমেট্রিতে তোমার ইলেকট্রনটাকে নিচে পেয়ার করে দেয়। কিন্তু স্ট্রং উইক ফিল্ড লিগ্যান্ড গ্যাপটা বাড়াতে পারে না বলে T2G, তাই ইলেকট্রনটা উপরে চলে যেতে পারে। এই কারণে উইক ফিল্ড লিগ্যান্ড যে কমপ্লেক্স গুলো বানায় তাকে বলে হাই স্পিন কমপ্লেক্স। এই ওয়ার্ডটা খুব পাবে। উইক ফিল্ড লিগ্যান্ড যে কমপ্লেক্স বানায় তাদেরকে বলে হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স শর্টে লেগে HS কমপ্লেক্স। কেন হাই স্পিন বলে? কারণ ইলেকট্রন দেখো এখনো, দেখো ইলেকট্রন হাইতে গেছে, দেখো ইলেকট্রন হাইতে গেছে না, তাই হাই স্পিন করলো। এভাবে মনে রাখতে পারো, আসল লজিক এটা নয়। আর যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে তখন হয়ে যায় লো স্পিন কমপ্লেক্স, কারণ ইলেকট্রন দেখো লোতে আছে। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি বানায়? লো স্পিন কমপ্লেক্স বানায় অক্টাইডালে। আর উইক ফিল্ড লিগ্যান্ড কি বানায়? অক্টাইডালে হাই স্পিন কমপ্লেক্স। বোঝা গেল? তাহলে হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স। তাহলে এই কমপ্লেক্সটাও D4 সিস্টেম, CrCN6-4, এটাও D4 সিস্টেম, ক্রোমিয়াম +2 আছে। কিন্তু এটা উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য এটা হয়ে গেল হাই স্পিন কমপ্লেক্স, এটা স্ট্রং ফিল্ডের জন্য হয়ে গেল লো স্পিন কমপ্লেক্স। এর ইলেকট্রন কনফিগারেশন হয়ে গেল T2G3Eg1, এর হয়ে গেল T2G4Eg। বুঝেছো? আসলে তার মানে আমরা যাকে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড বলি সেটা এই CFT থেকে এইভাবে এসছে। এবার এটা কি করে বোঝে? আরেকটাও জিনিস বলি আমি, সেটা হলো যারা উইক ফিল্ড লিগ্যান্ড হয়, এখানে লিখছি আমি আলাদা করে, যারা উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাদের ক্ষেত্রে ডেল্টা ও থেকে পেয়ারিং এনার্জি বেশি হয়। আর যারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাদের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি পেয়ারিং এনার্জি থেকে বেশি হয়। P ফর পেয়ারিং এনার্জি, আমি আগেও বলেছি পেয়ারিং এনার্জি। এবার অনেকে বলে সেটা আবার কি, এটা নিজেই দেখো তোমার। এবার তুমি বুঝি পেয়ারিং এনার্জি জিনিসটা কি। দেখো নর্মাল যখন ফ্রি মেটাল আয়ন ছিল তখন লিগ্যান্ড যখন আসেনি, তোমার D এ 4টে ইলেকট্রন দুটোতেই, স্ট্রং হোক উইক হোক, একা একা ছিল। কিন্তু যেই স্ট্রং উইক ফিল্ড লিগ্যান্ড আসলো এখনো কিন্তু 3টে ইলেকট্রন একাই আছে, তবে আনপেয়ারই আছে, পেয়ার্ড হয়নি। তাহলে এখানে পেয়ারিং এনার্জি কত? 0। তার মানে এখানে এখনো পেয়ারিং এনার্জি 0, মানে কোন পেয়ারিং এনার্জি 0 বলবো না, এখানে এখনো Z0, সেই ছিল না Z × P ইকুয়েশনটায় CFSE ক্যালকুলেট করার সময়, Z এখনো 0, কারণ তুমি কোনো এক্সট্রা পেয়ার করাওনি লিগ্যান্ড হওয়ার পর, এখনো আনপেয়ারই আছে, শুধু T2G আর EG তে আছে। উইক ফিল্ড লিগ্যান্ড কোনদিন পেয়ার করতে পারেও না, আমি বলেছিলাম উইক ফিল্ড লিগ্যান্ড পেয়ার করা না। এবার স্ট্রং ফিল্ডে পেয়ার কেন হয়? দেখো গ্যাপ বেড়ে গেছে, এখানে যেতে পারবে না ইলেকট্রন, এখানে পেয়ার হয়ে যাবে। দেখো শুরুতে নর্মাল ফ্রি মেটাল আয়ন 4টে ইলেকট্রন আনপেয়ার ছিল, কিন্তু যেই কমপ্লেক্স বানালো সায়ানাইডের সঙ্গে স্ট্রং ফিল্ডের জন্য, দেখো এই যে একটা ইলেকট্রন পেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেয়ার ইলেকট্রন। আর এই পেয়ার হওয়ার জন্য আমি কি বলবো, কটা এক্সট্রা পেয়ার হচ্ছে? Z কত? 1 হবে। লিগ্যান্ড এসে একটা পেয়ার করালো,
আর এই পেয়ার করাতে একটা এনার্জিও তো লাগবে, সেই এনার্জিটার নামই হলো পেয়ারিং এনার্জি, যাকে আমরা পি দিয়ে লিখি। এবার সেটার ভ্যালু তুমি জানতে পারবে না, ওটা ল্যাবেই জানা যায়, আর পরীক্ষা অঙ্ক দিলে তোমাকে দিয়ে দেবে যে এই কমপ্লেক্সটা ইলেকট্রনটা পেয়ার করতে পি এর ভ্যালু এত। ওকে, তো পেয়ারিং এনার্জি এই কারণেই হয়, ইলেকট্রন পেয়ার করতে যে এনার্জি লাগে। এবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে কি হয়, তোমার যে ডেল্টা ও আছে এই গ্যাপটা, এটা পেয়ারিং এনার্জির ভ্যালুকে পার করে চলে যায়, ওভারকাম করে যায়। মানে তোমার লাগবে পেয়ারিং এ ধরে না ইলেকট্রন পেয়ার করতে 500 এনার্জি লাগবে, তুমি দিয়ে দিয়েছো 700 এনার্জি, তাহলে ওই 700 এর মধ্যে 500 দিয়ে ইলেকট্রনকে পেয়ার করিয়ে দেবে, আর বাকি 200 দিয়ে ও স্প্লিট করাবে। আর ধরে নাও তোমার উইক ফিল্ড লিগ্যান্ড হলে পেয়ারিং এ লাগবে 500, কিন্তু তুমি এনার্জি দিয়েছো 400, তো পেয়ারই হবে না, জন্য পেয়ার হয়নি। এটাই হলো কথা, যখন তোমার কোনো লিগ্যান্ডের পেয়ারিং এনার্জির থেকে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কম হয় তাকে উইক ফিল্ড লিগ্যান্ডই বলে। যাদের যাদের এই জিনিসটা হয় তারা সব উইক ফিল্ড, আর যাদের যাদের স্প্লিটিং এনার্জি পেয়ারিং এর থেকে বেশি তারা স্ট্রং ফিল্ড। এটাই হলো উইক ফিল্ড স্ট্রং ফিল্ডের ডেফিনেশন। ক্রিস্টাল ফিল্ড থিওরি এইভাবে উইক ফিল্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমাদের শিখিয়েছে, যেটা আমরা ভিভিডিতে এমনি শর্টে কার্বন নাইট্রোজেন ডোনার বা এইভাবে ইউজ করে ফেলি হাইব্রিডেশন বোঝার জন্য, এসেছে এখান থেকেই। বুঝে গেছো? সবার জন্য এই জিনিসটা হবে। এবার এই তো হয়ে গেল, এবার একটু সিএফএসিও ক্যালকুলেট করে দেখো, ঠিক আছে? ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, স্টেবিলাইজেশন এনার্জিও বের করো, দুজনেরই জন্য। একটু জায়গা নেই, আমি এখানে করছি, ঠিক আছে? আমি আগে আমি হাই স্পিন কমপ্লেক্সটা করছি, T2G3Eg1, এটা মুছে দিলাম। এটা দেখো, আগে তুমি এর জন্য করো, ওকে? মানে তোমার T2G3Eg1 যখন হাই স্পিন হচ্ছে, উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে, কত হবে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি? কি করে, T2G তে কতগুলো ইলেকট্রন আছে? 3টে। কত করে ভ্যালু হয়? এক একটা ইলেকট্রনের -0.4 ডেল্টা ও, প্লাস Eg তে একটা ইলেকট্রন আছে, কত করে ভ্যালু হয়? +0.6 ডেল্টা ও, হলো? প্লাস পেয়ারিং হয়েছে কোনো না, Z0, আর কোনো পেয়ারিং হয়নি, পেয়ারিং এনার্জি থাকবে না। কত ভ্যালু আছে? -1.2 আর +0.6, মানে -0.6 ডেল্টা ও। তাহলে তোমার যখন D4 সিস্টেম হচ্ছে, উইক ফিল্ড লিগ্যান্ড হাই স্পিন কমপ্লেক্স, সিএফএসি এর ভ্যালু আছে -0.6 ডেল্টা ও। মানে কমপ্লেক্সটা স্টেবল তো হবে, কারণ মাইনাসে আছে, কিন্তু খুব বেশি ভ্যালু হলো না। এবার তুমি এখানে দেখো, এর ক্ষেত্রে সিএফএসি ক্যালকুলেট করো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডটার জন্য, ওকে? কমপ্লেক্সটার জন্য ইলেকট্রন কতগুলো আছে? T2G তে 4টে, 4 × -0.4 ডেল্টা ও। Eg তে কোনো ইলেকট্রন আছে না, তাহলে 0 × 0.6 ডেল্টা ও। আর কোনো পেয়ার হচ্ছে? হ্যাঁ, এই যে একটা পেয়ার হচ্ছে, আর তার জন্য একটা পেয়ারিং এনার্জি লাগবে। এই পি তুমি জানো না, কিন্তু এটা পরীক্ষা তোমায় দিয়ে দেবে, তারপরে তুমি জানবে। এটা একটু মুছে দিলাম, ওকে? তুমি পি এর ভ্যালু জানো না, সো পি এর ভ্যালু দিয়ে দিলে তুমি জানতে পারবে। কিন্তু একটা পেয়ার হয়েছে তো, এক্সট্রা পেয়ারটা নিতে হবে, আগের থেকে এখানে পেয়ার থাকলে ওটা লিখলে হবে না। তাহলে এটা কত আসবে? -1.6 ডেল্টা ও, কিচ্ছু ক্যান্সেল হচ্ছে না, প্লাস পি, এটা হলো এনার্জি। এবার তুমি নিজেই দেখো, যখন তোমার উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স, তোমার একই কমপ্লেক্স ক্রোমিয়াম +2 উইক ফিল্ডে এই এনার্জি দিচ্ছে সিএফএসি তে, আর এই দিচ্ছে, দেখো কত এনার্জি কম এর থেকে, -0.6 -1.6, মানে -1.1 ডেল্টাও কম, প্লাস একটা পেয়ারিংও আছে। তো এই জন্য আমাদের যত কমপ্লেক্স হয়, এবার এটা D123 তে হয়নি, কারণ D123 তে তোমার স্ট্রং ফিল্ড উইক ফিল্ডের কনসেপ্টই আসে না। এটা শুরু হয় D4 থেকে আর চলবে D7 অবধি, D4 D5 D6 D7, 8 9 10 আবার দেখবে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড লিগ্যান্ড একই কাজ করে, তো একই ভ্যালু দিচ্ছে সিএফএসি। তো স্ট্রং, এই জন্য মনে রাখবে যে কোনো কমপ্লেক্সের যদি স্ট্রং ফিল্ড উইক ফিল্ড হয়, হাই স্পিন লো স্পিন হয়, সবসময় লো স্পিন কমপ্লেক্স বেশি স্টেবল হয়, কারণ তার এনার্জি কম, বেশি এনার্জি অনেক মানে লো হয়, মানে সিএফএসি ভ্যালু অনেক লো হয়, সঙ্গে পেয়ারিংও পাবে। এই জন্য বলে লো স্পিন কমপ্লেক্স সবসময় হাই স্পিন কমপ্লেক্সের সাথে স্টেবল হয়। ওই জন্য মেটাল চায় সবসময় লো স্পিন কমপ্লেক্স করতে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের সঙ্গে জুড়তে, যেটা আমাদের সায়ানাইড, চিলেটিং লিগ্যান্ড এরা এগুলো করে, ঠিক আছে? এই জন্য কমপ্লেক্স স্টেবল হয়ে যায়। কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড, যেমন ওয়াটার টু ওয়াটার বা হ্যালাইড, হ্যালোজনরাও তো উইক ফিল্ড, তারা কমপ্লেক্স উইক ফিল্ড বানায়, তারা হাই স্পিন বানায়, তাতে সিএফএসি কমই আসে, খুব একটা স্টেবল হয় না, ভেঙে যেতে একটু এনার্জি দিলে ভেঙে যাবে। এইটা হলো কমপ্লেক্সের স্টেবিলিটি। কমপ্লেক্সের স্টেবিলিটি সিএফএসি দিয়ে বোঝে, ক্লিয়ার? এবার আমি D5টা দেখাবো, ওকে? D5টা দেখাবো, আমি এর মধ্যেই দেখাবো, আমি এত ইয়ে করবো না। D5টা আমি, এগুলো তো বুঝে গেছো, D5 এত লেখার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, দেখো T2G, Eg, এ তো আছেই, ঠিক আছে, অসুবিধা নেই। এবার
D5 সিস্টেম, D5 এ কি হবে? ম্যাঙ্গানিজ প্লাস 2, আয়রন প্লাস 3। ম্যাঙ্গানিজ প্লাস 2 একটা কমপ্লেক্স নিচে এই দিকে, MnH2O হোল 6 বা MnF6 মাইনাস 4। দেখো এখানে ম্যাঙ্গানিজ কত চার্জ আছে? প্লাস 2। দেখে নেবে, কারণ ফ্লুইন মাইনাস 1 করা হয়, 6টা আছে, মাইনাস 6, তো মাইনাস 4 নিশ্চয়ই প্লাস 2। আর এখানে আমি নিয়ে নিচ্ছি MnCN হোল 6 মাইনাস 4। এখানে ম্যাঙ্গানিজ এখানেও প্লাস 2 তেই আছে, কিন্তু এখানে দেখো তোমার ফ্লুইন আছে লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, আর এখানে আছে সায়ানাইড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাই এখানে স্প্লিটটা বেশি হবে, স্প্লিটিংটা বেশি হবে, ডি অরবিটাল এখানে কম হবে। ওকে, তাই করা আছে। এখানে কোনো পেয়ারিং হবে না, এখানে পেয়ারিং হবে। এবার দেখো 5টা ইলেকট্রন, তো ম্যাঙ্গানিজ প্লাস 2 মানে 5টা, দেখে নেবে। ম্যাঙ্গানিজ প্লাস 2 মানে D5। ম্যাঙ্গানিজ হয় 25, 3D আর্গন 4s2 3D5। এবার তুমি দুটো ইলেকট্রন বের করেছো, 4s0 হয়েছে, তাও তো D5 থাকছে না, D5। আয়রন প্লাস 2 D5 হয়, তো 5টা ইলেকট্রন নর্মাল ডি অরবিটাল হলো। এবার তুমি যখন ওটাকে কমপ্লেক্স বানাবে, লিগ্যান্ড আসবে, তখন এভাবে স্প্লিট করবে, উইক ফিল্ড এভাবে, স্ট্রং ফিল্ড এভাবে। 5টা ইলেকট্রন কিভাবে থাকবে? 1 2 3 4 5, কারণ এখানে ইলেকট্রন এনার্জি গ্যাপ কম, ইলেকট্রন জাম্প করে চলে যেতে পারে। তো ইলেকট্রন কনফিগারেশন কি হবে এই ক্ষেত্রে? T2G3 Eg2 D5 সিস্টেম। এখানে 5টা ইলেকট্রন কি হবে? 1 2 3 4 5 সব নিচে, T2G5 Eg0, কারণ এনার্জি গ্যাপ বেশি, উপরে যেতে পারবে না। তাই জন্য এটা হয়ে যাবে হাই স্পিন কমপ্লেক্স D5 এর, এটা লো স্পিন। হাই স্পিন হয় T2G3 Eg2, লো স্পিন হয় T2G5 Eg0। এবার CFSE বের করো। তাহলে এখানে কতগুলো পেয়ারিং হয়েছে? এখনো 0, কারণ এখানে 5টা সিঙ্গেল ছিল, এখানে 5টা সিঙ্গেল, কিন্তু এখানে দেখো 5টা সিঙ্গেল, এখানে দেখো দুটো পেয়ার হয়ে গেছে, তাই Z হবে এইখানে 2। তাই দুটো ইলেকট্রন পেয়ার করতে দুটো পেয়ারিং এনার্জি হবে। এবার CFSE বের করো। আমি তোমার CFSE বের করার একটা জিনিস দেখাতে চাই। আগে আমি এর CFSE বের করছি। কত CFSE? কত হচ্ছে? 5 ইন্টু মাইনাস 0.4 ডেল্টা ও। এখানে কেউ নেই, তো 0 ছেড়ে দাও। আর পেয়ারিং কত আছে? দুটো, 2 ইন্টু পি, তুমি জানো না পেয়ারিং আছে, তো এইভাবেই রাখো। ভ্যালু কত আছে? মাইনাস 2.0 ডেল্টা ও প্লাস 2 পেয়ারিং। তাহলে যখন তুমি D5 এর লো স্পিন কমপ্লেক্স করছো, T2G5 Eg0, মানে এই কমপ্লেক্সটা, তোমার ভ্যালু আছে মাইনাস 2.4 ডেল্টা ও প্লাস 2 পেয়ারিং, মানে আরো এনার্জি, D4 লো স্পিনের থেকেও এনার্জি দেখো লো হয়ে গেছে। ওখানে একটা পেয়ারিং ছিল, মাইনাস 1.6 ছিল, এখানে আরো লো হয়ে গেল, মানে আরো কমপ্লেক্স স্টেবল। D5 লো স্পিন আরো স্টেবল, যেমন এই কমপ্লেক্সটা। কিন্তু এখানে দেখো CFSE কত আসছে? D5 হাই স্পিন। কটা ইলেকট্রন T2G তে? 3টে, ইন্টু মাইনাস 0.4 ডেল্টা ও। উপরে কটা আছে? উপরে ইলেকট্রন আছে 2 ইন্টু প্লাস 0.6 ডেল্টা ও। আর কোনো পেয়ারিং আছে না, 0 ইন্টু পেয়ারিং, কোনো এক্সট্রা পেয়ারিং হয়নি। ওকে, Z0। তাহলে কত আসছে ভ্যালু? দেখো তো 0 আসছে নাকি? মাইনাস 1.2 ডেল্টা ও প্লাস 1.2 ডেল্টা ও, 0 এ চলে আসলো। তো CFSE 0 মানে কি? নট এক্সিস্ট। এইখানে কমপ্লেক্সটা এক্সিস্টই করবে না। এই জন্য এই কমপ্লেক্সটা খুব রেয়ার পাওয়া যায়। তৈরি হলো এই কমপ্লেক্সটা, তুমি তৈরি করলো, ভেঙে যাবে। তো CFSE 0 প্রথমবার পেলে কোন কেসে CFSE 0 আসে? D5 হাই স্পিন। D5 হাই স্পিন হলে CFSE 0 আসে। CFSE 0 মানে এক্সিস্টই করে না এই কমপ্লেক্স গুলো। যেমন ম্যাঙ্গানিজ H2 হোল 6 প্লাস 2 এক্সিস্টই করে না, কিন্তু এটা এক্সিস্ট করবে। আয়রন H2 হোল 6 প্লাস 3 D5 হাই স্পিন এক্সিস্টই করে না। উইক ফিল্ড লিগ্যান্ডে D5 মানে হাই স্পিন এক্সিস্ট করে না, কিন্তু এটা দেখো তার তুলনায় এক্সিস্ট কোন লেভেলে বলবো। এই জন্য D5 সবসময় চায় লো স্পিনে যেতে। কতভাবে কি সুন্দরভাবে কমপ্লেক্স স্টেবিলিটি বুঝতে পারছো। এবার D6টা লাস্ট বলবো আমি। এবার D8 9 10 এর মধ্যে আমি 8টা 10টা বলবো, কারণ 8 10 ওখানে কোনো স্ট্রং ফিল উইক ফিলের ব্যাপার নেই, একটাই হবে। 6টা বলার কারণ আছে, আমি বলছি। D6 কে হয়? কোবাল্ট প্লাস 3 আয়রন প্লাস 2। তার মধ্যে কোবাল্ট প্লাস 3 খুব ইম্পর্টেন্ট। সব কমপ্লেক্স বেশিরভাগ কোশ্চেন কোবাল্ট প্লাস 3 দিয়ে দেয়, ঠিক আছে? দেখো কোবাল্টের একটা কোবাল্টের এক্সাম্পল নিই। COH2O হোল 6 প্লাস 3 আর CO না H2O না, COF6 মাইনাস 3 C এর না অ্যামোনিয়া নিচ্ছি, NH3 হোল 6 প্লাস 3। দেখো এখানেও কোবাল্ট প্লাস 3, চেক করে দেখে নেবে, কোবাল্ট প্লাস 3। আর এখানে হলো কোবাল্ট প্লাস 3, অ্যামোনিয়া 0, প্লাস 3 মানে প্লাস 3 হবে। ফ্লুইন মাইনাস 1 মাইনাস 6 মাইনাস 3 মানে কোবাল্ট প্লাস 3। তো এটা D6 সিস্টেম। দেখবে ইলেকট্রন কনফিগারেশন করে যে লাস্টে শুধু D তে 6টা ইলেকট্রন আছে। তো 6টা ইলেকট্রন কি হবে দেবে? নরমাল D তে কি হবে দাও? 5টা হয়ে গেছে। এবার তোমাকে কিছু করার, এখানেও পেয়ার করাতে হবে, মানে লিগ্যান্ড আসার আগেও মেটালে ইলেকট্রন পেয়ার হয়ে থাকবে।
6টা ইলেকট্রন আছে না, তা অলরেডি তোমার 5টা ইলেকট্রন আছে, তারপরে এক্সট্রা ইলেকট্রন, মানে এটা লিগ্যান্ড আসার আগেই পেয়ার হয়ে গেছে। এবার লিগ্যান্ড এসছে, ফ্লুরিন হলো উইক ফিল্ড লিগ্যান্ড, অ্যামোনিয়া হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ওকে, তো উইক ফিল্ড লিগ্যান্ড অল্প পেয়ার মানে পেয়ার করাতে পারবে না, কিন্তু এখানে দেখো তোমার এই হবে, কি হবে, 5টা ইলেকট্রন 1 2 3 4 5, এবার তো একটা পড়ে আছে, তো পেয়ার তো করাতেই হবে। কিন্তু আমাকে বলে এটা কি এক্সট্রা পেয়ার হয়েছে? লিগ্যান্ড আসার আগেও তো নর্মাল মেটালে একটা পেয়ার ছিল, লিগ্যান্ড আসার পরেও তো একটা পেয়ার, তো এখানে এখনো Z0 লিখবে। জেড মানে কিন্তু এই নয় যে কমপ্লেক্সে কটা পেয়ার আছে, জেড মানে লিগ্যান্ড আসার পরে কতগুলো নতুন এক্সট্রা পেয়ার হয়েছে মেটালে। তো মেটাল নর্মাল D6ও একটা পেয়ার আর 4টে আনপেয়ার ছিল, এখানেও একটা পেয়ার 4টে আনপেয়ার আছে, তো কোনো এক্সট্রা পেয়ার হয়নি। উইক ফিল্ড লিগ্যান্ড কোনদিন পেয়ার করতেই পারে না, তো এটা নতুন এক পেয়ার না, তো জেড এখনো 0 হবে। এখানে দেখো তোমার আছে একটা পেয়ার আর 4টে আনপেয়ার, কিন্তু এখানে গিয়ে কি হবে, এখানে গিয়ে তোমার এটাই হবে যে তোমার 6টা ইলেকট্রন, তো 6টাই এখানে চলে আসবে, 1 2 3 4 5 6। তো এর কনফিগারেশন কি হবে, এই পাশে T2G4 EG2 6 হলো, এখানে হবে T2G6 EG0, T2G6 EG0, তাই 6টাই T2G তে আছে। ওকে, এই যে কমপ্লেক্সটা হয়েছে দেখো, এই হলো ব্যাপার, এই দুটো হয়েছে। হ্যাঁ, এবার দেখো এখানে পেয়ার কটা হয়েছে, আগে একটা পেয়ার ছিল সেটা এখনো আছে, কিন্তু এখন দুটো এক্সট্রা পেয়ার হয়েছে, তাই জেড কিন্তু 2 বলবে নট 3। আগে একটা পেয়ার ছিল ওটা নিবে না, কিন্তু দুটো নতুন পেয়ার, আগে 4টে আনপেয়ার পেয়ার হয়েছে, দুটো এক্সট্রা পেয়ার হয়েছে, তো ওটাই করবে। সিএফএসি ক্যালকুলেট করো তো, একটা অদ্ভুত জিনিস পাবে। সিএফএসি ক্যালকুলেট করো, আগে এটা হাই স্পিন কমপ্লেক্স, এটা হাই স্পিন, আর এই পাশে একটা লো স্পিন, মানে এটা D6 লো স্পিন, এটা হাই স্পিন। কত আছে সিএফএসি? সিএফএসি আসছে হলো তোমার 4টে আছে -0.4 ডেল্টা ও, দুটো আছে +0.6 ডেল্টা ও, আর সঙ্গে তোমার পেয়ার কিচ্ছু হয়নি নতুন। তো কত আসছে ভ্যালু আসছে হলো -0.4 ডেল্টা ও, আর কিচ্ছু আসছে না। তো এখনো মাইনাস আছে, তো মাইনাস আছে মানে এক্সিস্ট তো করবে। D5 হাই স্পিনের মতো এক্সিস্ট করবে না তা নয়, এক্সিস্ট তো করবে, মানে D6 হাই স্পিন এক্সিস্ট তো করে, কিন্তু অল্প এক্সিস্ট করে, খুবই লো এনার্জি হয়ে গেছে, তাই তো। এবার এখানে ক্যালকুলেট করো কত হচ্ছে, 6 × -0.4 ডেল্টা, সব নিচে আছে, উপরে কিছু নেই, ছেড়ে দাও। আর এক্সট্রা পেয়ার কটা আছে, দুটো, 2 × পেয়ারিং, কত আছে -2.4 ডেল্টা ও প্লাস দুটো পেয়ারিং। দেখতে পাচ্ছ কোথায় এই ভ্যালু আর কোথায় ওই ভ্যালু, কত লো হয়েছে আর দুটো পেয়ারিং আছে। তাহলে কি লেভেলের D6 হাই লো স্পিন কমপ্লেক্স স্টেবল হবে, যেমন কোবাল্ট +3, আয়রন +2, যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের সঙ্গে থাকবে। এবার তোমাকে একটা কথা বলে দিই, অক্টাহেড্রাল জিওমেট্রিতে এর থেকে লো ভ্যালু আর হয় না। তুমি অক্টাহেড্রাল জিওমেট্রি D1 থেকে 10 চেক করে দেখবে, হাই স্পিন লো স্পিন সবার D6 লো স্পিনের থেকে, মানে কোবাল্ট +3 বা আয়রন +2 যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের সঙ্গে থাকে, তার থেকে লো ভ্যালু এই -2.4 ডেল্টা ও দুটো পেয়ারিং, এর থেকে লো ভ্যালু হতে পারে না। কি করে হতে পারে, এরপরে তুমি যদি D7 করো ভাই, একটা ইলেকট্রন এখানে তো T2G তো কমপ্লিট, এরপরে তুমি না চাইলেও তোমাকে একটা ইলেকট্রন লো স্পিনে এখানে দিতে হবে। হাই স্পিনে তো উপরে যাই, কিন্তু লো স্পিনে D7 হলে 7 নম্বর ইলেকট্রনটা তো এখানে আসতে পারবে না, এখানে দিতেই হবে। তা এখানে যত ইলেকট্রন যাবে আস্তে আস্তে ভ্যালু কমতে থাকবে, কারণ এটা মাইনাস এটা প্লাসে, তো তোমার এরপরের থেকে ভ্যালু কমতেই থাকবে। তো D6 লো স্পিনের থেকে লো ভ্যালু হয় না, এই জন্য বলা হয়। এবার একটা জিনিস তোমাকে বলে রাখছি, শুনে রাখো, এটা মুছলাম, একটা জিনিস বলে রাখছি শোনো, শুধুমাত্র D6 লো স্পিন, তাতেও আমি বলে রাখছি কোবাল্ট +3 কথা। কোবাল্ট +3 এমন একটা মেটাল, সে অক্টাহেড্রাল জিওমেট্রিতে, আমি অক্টাহেড্রাল জিওমেট্রির কথা বলছি কারণ আমরা অক্টাহেড্রালই করছি, জিওমেট্রিতে শুধুমাত্র কাকে কাকে বাদ দিয়ে বলছি, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, সালফাইড আর থায়োসায়ানেট, এই 6টা লিগ্যান্ডকে বাদ দিয়ে ওর কাছে বাকি যত লিগ্যান্ড থাকবে সব স্ট্রং ফিল্ড, মানে এই 6টাই ওর কাছে শুধু উইক ফিল্ড। আমরা জানি তো অক্সিজেন, হ্যালোজেন, সালফার সব উইক ফিল্ড হয় না। কোবাল্ট +3 ক্ষেত্রে ওয়াটার থাকলে ওয়াটারও স্ট্রং ফিল্ড হবে, যেটা অন্যদের ক্ষেত্রে হয় না। কেন? কারণ কোবাল্ট +3 জানে যে আমি যদি নিজেকে, কোবাল্ট +3 জানে, মানে এই কমপ্লেক্সটা তুমি ভেবে ফেলবে এটা উইক ফিল্ড, আর তুমি এটাকে করে ফেলবে D6 হাই স্পিন। না, কোবাল্ট +3 ক্ষেত্রে এই 6টা লিগ্যান্ড বাদ দিয়ে বাকি যেই থাকবে, সে অক্সিজেন ডোনার হোক আর কার্বন নাইট্রোজেন ডোনার তো ছিলই, এরা সব স্ট্রং ফিল্ড হয়ে যাবে। শুধু কোবাল্ট +3 ক্ষেত্রে, আমি D6 সবার জন্য বলিনি, আয়রন +2 বলিনি, কোবাল্ট +3 জন্য
সব লিগ্যান্ডই স্ট্রং ফিল হয় শুধু এই 6টা বাদ দিয়ে, কারণ ও জানে যে আমি যদি নিজেকে একটু উইক ফিল থেকে স্ট্রং ফিল বানাতে পারি তাহলে আমার এনার্জি এত কমে যাবে, পৃথিবীর সবচেয়ে স্টেবল হয়ে যাবে আমি। তো ও সবসময় নিজেকে স্ট্রং ফিল বানিয়ে নেবে। ওই জন্য ও কি করবে, দেখো সবসময় তো লিগ্যান্ডের জন্য সবকিছু হবে না, লিগ্যান্ডে কি ইনফ্লুয়েন্স দেখাবে, লিগ্যান্ডে কি স্ট্রং ফিল উইক ফিল, লিগ্যান্ডে কি এনার্জি স্টেবিলিটি কমপ্লেক্স স্টেবিলিটি সবকিছু ওর উপরেই ডিপেন্ড করবে। তাহলে মেটালটা আছে কেন, মেটালের উপর তো কিছু ডিপেন্ড করবে। সো কোবাল্ট ক্লাস 3 ক্ষেত্রে ও এমন একটা মেটাল, ওর ক্ষেত্রে এই 6জন লিগ্যান্ড বাদ দিয়ে, মানে হ্যালাইড সালফাইড থায়োসায়ানাইড সালফার হ্যালোজেন ডোনার বাদ দিয়ে অক্সিজেন ডোনাররাও স্ট্রং ফিল হয়ে যায়। তো এটা দিলে কিন্তু ভুল করেও তুমি D6 লো স্পিন করে আসবে না, এটা দিলে কিন্তু এই ক্যালকুলেশনই হবে, ভ্যালু এটাই আসবে। অ্যামোনিয়া তো এমনি স্ট্রং ফিল কারণ নাইট্রোজেন ডোনার, কিন্তু এটা আমি বলে দিলাম। এটা আমি ভিভিটিতেও বলতে পারতাম, কিন্তু এখানে আমি বললাম, ভিভিটিতে বললে বুঝতে পারতাম না। বোঝা গেছে? অন্যরা কেন করেনি, এটা অন্যরা ক্ষেত্রে এত লো এনার্জি তো আর হতে পারে না। এটা লাস্ট আমি D8 এর কথা বলি। D8 একবারে আমি বলেছি, D8 এর ক্ষেত্রে কি হবে, D8 এর স্ট্রং ফিল উইক ফিলের কোনো ব্যাপার নেই, স্ট্রং ফিল উইক ফিল যাই করো একই ভ্যালুই আসবে, তাই তোমার স্ট্রং ফিল উইক ফিল বলে কিছু হয় না। ডি এটা নর্মাল ডি অরবিটাল, এটা হলো স্প্লিট করে গেছে ওই একই ব্যাপার, ডেল্টা ও এটা হলো প্লাস 0.6 ডেল্টা ও, এটা হলো মাইনাস 0.4 ডেল্টা ও, এটা হলো ইজি সেট অফ অরবিটাল, এটা T2G সেট অফ অরবিটাল, এটা তুমি জানো। এবার তোমার 8টা ইলেকট্রন তো নরমাল, ও D8 কারা হয়, নিকেল প্লাস 2 আর হলো তোমার নিকেল প্লাস 2 হয় জেনারেলি। ওকে, D7 আমি বলিনি, D7 হলো কোবাল্ট প্লাস 2 হয় আর নিকেল প্লাস 3 হয়, ঠিক আছে। D7 ও তোমার স্ট্রং ফিল উইক ফিলের কেস হবে, কিন্তু তারপর আর হবে না। D8 থেকে দেখো 8টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। নর্মাল মেটালে এরা আনপেয়ার্ড থাকবে। এবার যখন তুমি ভাবো, যখন তুমি এখানে ইলেকট্রন কমপ্লিট করবে, তুমি যদি স্ট্রং ফিল স্টাইলে কি করো, 1 2 3 আগে নিচে সবকিছু কমপ্লিট করে নাও না, তারপরেও তো তোমাকে 2টো ইলেকট্রন এভাবে দিতে হবে। আর যদি তুমি উইক ফিল্ডের স্টাইলে ভাবো, কি উইক ফিল্ডে কিভাবে দাও, 1 2 3 4 5 6 7 8 তুমি যেভাবেই দাও, দেখো তোমার T2G 6 EG0 2E আসবে D8 এ। এখানে স্ট্রং ফিল উইক ফিলের কোনো কনসেপ্ট নেই, স্ট্রং ফিলও যা এনার্জি দেবে উইক ফিল সেম এনার্জি দেবে। CFSE কত ক্যালকুলেট করে নাও, নিচে 6টা 6 ইন্টু মাইনাস 0.4 ডেল্টা ও, উপরে দুটো 0.6 ডেল্টা ও, আর পেয়ারিং আগে 3টে পেয়ার ছিল, এখনো 3টে পেয়ার আছে, সো পেয়ারিং এনার্জি 0, কোনো পেয়ারিং হয়নি। D8 9 10 আর D1 2 3 তে কোনো পেয়ার হয় না, কোনো স্ট্রং ফিল উইক ফিল এর ব্যাপার হয় না। কত হচ্ছে মাইনাস 1.2 ডেল্টা ও। দ্য স্টেবিলিটি আছে কিন্তু অনেকটাই কমে গেল, দেখো, কারণ আস্তে আস্তে ইলেকট্রন ইজিতে যাওয়া শুরু করেছে না, তো কমপ্লেক্সটা আনস্টেবল হবেই। যেমন নিকেল H2 বা নিকেল H2 হোল 6 2+, এই কমপ্লেক্সটা D8, তার CFSE ভ্যালু এত, অনেকটাই আনস্টেবল, ঠিক আছে। ধরেন সবচেয়ে স্টেবল কে D4 D5 D6 এর, তাও লো স্পিন গুলো, D7 হাই স্পিনটা মোটামুটি স্টেবল, মানে কমই। D9 আর দেখালাম না, D9 এ এটা হবে T2G3 EG, T2G6 EG3, ভ্যালু দেখবে মাইনাস 0.8 ডেল্টা হয়ে যাবে। যেমন D9 হলো তোমার, D9 সিস্টেমকে সবচেয়ে পপুলার কপার প্লাস 2 সবচেয়ে পপুলার। ওকে, যাও D10 জিঙ্ক প্লাস 2 বা কপার প্লাস 1, কপার প্লাস 1। ওকে, এই ক্ষেত্রে ভ্যালু কত হবে ভেবে দেখো, T2G6 EG4 হবে, সব কমপ্লিট হয়ে যাবে না। 10টা ইলেকট্রন, T2G তে 6টা ধরে, 6টা, আর EG তে কটা ধরে, 4টে, তো সব কমপ্লিট হয়ে যাবে। CFSE ক্যালকুলেট করে দেখো, 0 আসবে, ক্যালকুলেট করে দেখো 0 আসবে। 6 ইন্টু মাইনাস 0.4 ডেল্টা ও, 4 ইন্টু প্লাস 0.6 ডেল্টা ও, আর কোনো পেয়ারিং হবে না, কারণ এক্সট্রা কোনো পেয়ারিং হবে না। সো 0 ইন্টু পি দেখে নেবে, তাহলে 0 আসবে, কারণ মাইনাস 0.4 ডেল্টা মানে মাইনাস 0.24 প্লাস 0.24, ক্যালকুলেট হবে 0 হয়ে যাবে। এর মানে D10 অক্টাহেড্রাল জিওমেট্রিতে এক্সিস্টই করে না। এই জন্য তুমি দেখবে জিঙ্ক প্লাস 2 বা কপার প্লাস 1 এর খুব কম দেবে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর কমপ্লেক্স হয়েছে। জিঙ্ক প্লাস 2 আর কপার প্লাস 1 এর কোঅর্ডিনেশন নাম্বার 6 এ খুব কম কমপ্লেক্স হয়েছে, ওরা কোঅর্ডিনেশন নাম্বার 4 পছন্দ করে, মানে ওরা টেট্রাহেড্রাল জিওমেট্রি পছন্দ করে, ওরা অক্টাহেড্রাল জিওমেট্রি পছন্দই করে না, কারণ ওদের CFSE 0, ওরা বানালেই আনস্টেবল হয়ে যাবে। ওই জন্য দেখবে জিঙ্ক আর কপারের প্লাস 1 এর খুব কোঅর্ডিনেশন নাম্বার 4ই হয়। শুধু ওদের নয়, যারা আমাদের পিরিয়ডিক টেবিলে D10 সিস্টেম আছে, জিঙ্ক প্লাস 2, ক্যাডমিয়াম প্লাস 2, মার্গারি প্লাস 2, দেখবে এরা সবসময় কোঅর্ডিনেশন নাম্বার 4 পছন্দ করে, 6 করলে এরা আনস্টেবল হয়, CFSE 0 চলে আসবে। তাহলে কারা কারা CFSE 0 আসলো, D10 আর হলো D5 হাই স্পিন, D5 এর শুধু হাই স্পিন মানে উইক ফিল্ড লিগ্যান্ড 0 আসলো, বাকি সবাই স্টেবল।
তার মধ্যে সবচেয়ে স্টেবল D6 লো স্পিন, কোবাল +3, ও তো স্ট্রং ফিল্ডও বানিয়ে ফেলে অক্সিজেন ডোনারকে। তো এই ছিল ডি অরবিটালের স্প্লিটিং, টপিকটা পুরো হয়ে গেল। এবার আমি টেট্রাহেড্রালের কথা বলে দেবো, ঠিক আছে? তার আগে তোমাকে একটা জিনিস বলে দিই, এবার টেট্রাহেড্রাল কোঅর্ডিনেশন অফ 4, এটা খুব কমই আছে, এটা বেশি কিছু নেই। আর ওই সিএফএসি দিয়ে কিন্তু ম্যাথ দেয়, ওকে? তো ঠিক আছে, এটা আমি লিখে নিই, স্প্লিটিং অফ ডি অরবিটাল ইন টেট্রাহেড্রাল জিওমেট্রি। যখন টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে, স্কোয়ার প্ল্যানারটা আমি শুধু এঁকে দেবো, ওটা তো লাগবে না। টেট্রাহেড্রাল জিওমেট্রির কথা আমি আগেই বলে দিই। তোমার ডি অরবিটাল আছে, ওকে? ডি অরবিটাল আছে। এবার দেখো টেট্রাহেড্রাল জিওমেট্রিতে উপরে যে লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে 5টা ডি অরবিটাল হাইতে যাবে, তারপরে এটা হলো ডিজেনারেট ডি অরবিটালস, ওকে? এবার হলো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং ডি অরবিটালদেরই টেট্রাহেড্রাল জিওমেট্রিতে মডেল দিয়ে দেখানো। এই হলো তোমার টেট্রাহেড্রাল জিওমেট্রি, ওকে? টেট্রাহেড্রাল জিওমেট্রিতে ব্যাপারটা হলো তোমার যে লিগ্যান্ডগুলো আছে, 4টে লিগ্যান্ড, এই 4টে লিগ্যান্ড কিন্তু এবার আর অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে না। ব্ল্যাকটা হলো মেটাল, আর মেটাল ডি অরবিটালের কি হবে, আয়রন, জিঙ্ক, নিকেল, ওইসবই হবে। লিগ্যান্ড তো তোমার 4টে এখানে, কারণ এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, যখন টেট্রাহেড্রাল জিওমেট্রি হয় কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, 4টে লিগ্যান্ড আসে। আর লিগ্যান্ড তো টেট্রাহেড্রাল জিওমেট্রিতে আসবে, সেই 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল করে টেট্রাহেড্রাল ছবি নিয়ে, তো এটা টেট্রাহেড্রাল জিওমেট্রি। তো এই তোমার মেটাল লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে কিভাবে, টেট্রাহেড্রাল ভাবে। তো একটা লিগ্যান্ড এইভাবে আসছে, একটা লিগ্যান্ড এইভাবে আসছে, একটা লিগ্যান্ড এইভাবে আসছে, একটা লিগ্যান্ড এইভাবে, কিন্তু অ্যাক্সিস কিভাবে আছে, মেটালের সঙ্গে অ্যাক্সিস সবসময় পারপেন্ডিকুলার হয়। এটা এক্স অ্যাক্সিস, জানো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো দেখো এইবার তোমার অ্যাক্সিস বরাবর কোনো লিগ্যান্ড আসছে না, সব লিগ্যান্ড কিন্তু অ্যাক্সিসের মিডল দিয়ে আসছে। এটা অ্যাক্সিস হলে, এক্স অ্যাক্সিস হলে দেখো এই দুটো লিগ্যান্ড অ্যাক্সিসের মাঝখান দিয়ে আসছে, বা এটা ওয়াই অ্যাক্সিস হলে লিগ্যান্ড অ্যাক্সিসের মাঝখান দিয়ে আসছে। আর জেড অ্যাক্সিস বরাবর তাও একটা লিগ্যান্ড আছে, মাইনাস জেডও কেউ নেই। তার মানে এবার বেশিরভাগ লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে মেটালকে কি বরাবর, অ্যালং দ্য অ্যাক্সিস না, ইন বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর। আর যেহেতু ইন বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর লিগ্যান্ড মেটালকে অ্যাপ্রোচ করছে, তাই সেই কারণের জন্য যেহেতু লিগ্যান্ড মেটালকে ইন বিটুইন দ্য অ্যাক্সিস দিয়ে অ্যাপ্রোচ করছে, তাহলে ডি অরবিটালের 5টা অরবিটালের মধ্যে যেগুলো ইন বিটুইন অ্যাক্সিস ছিল, যাদের T2 বলতে, অক্টাডালে T2G বলে, টেট্রাডালে T2 আর E বলে, তো যেগুলো T2 ছিল DXY, XZ আর YZ, দেখো তারা এবার হাই এনার্জিতে চলে যাবে। মানে এবার এই 3টে উপরে, 2টো নিচে, মানে অক্টাডালে উল্টো হয়ে গেল স্প্লিটিংটা। অক্টাডালে উপরে 2টো, নিচে 3টে ছিল, নিচে T2G, উপরে E, এখানে উপরে 2টো, নিচে 3টে, উপরে 3টে, নিচে 2টো টেট্রাডালে। কেন? কারণ তোমার লিগ্যান্ডগুলো আসছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, আর এই অরবিটালগুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস আছে। তো লিগ্যান্ডের সঙ্গে মেটালের ডি অরবিটালে সবচেয়ে বেশি ইন্টারাকশন কোথায় হবে, ইন বিটুইন দ্য অ্যাক্সিসের। তাই ওদের আনস্টেবল হবে, আনস্টেবল এনার্জি বেড়ে যাবে। আর তোমার যে 2টো অরবিটাল আছে অ্যালং দ্য অ্যাক্সিস, তার সঙ্গে এবার লিগ্যান্ডের ইন বিটুইন মুখোমুখি অ্যাট্রাকশন হবে না, বা মুখোমুখি ইন্টারাকশন হবে না, সাইড ইন্টারাকশন হবে বা পার্শিয়াল ইন্টারাকশন হবে। তো এরা স্টেবল হবে, এনার্জি কমে যাবে। আর এই ক্ষেত্রে এই গ্যাপটা ডেল্টা টি, এটাকে বলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং ইন টেট্রাহেড্রাল জিওমেট্রি, ওটা ছিল ডেল্টা ও। এবার শুধু দেখো, এবার যেহেতু 3জন উপরে চলে গেছে, যেদিকে 3জন থাকে যেদিকে 0.4 হয়, তো এবার হয়ে গেছে +0.4 ডেল্টা টি, এইটুকু গ্যাপ, আর এইটুকু আছে -0.4 ডেল্টা টি, মানে উল্টে গেছে। আর নিচে মাইনাস হয়, উপরে প্লাসই হয়। আগেবার উপরে +0.4 ডেল্টা ও ছিল, নিচে -0.4 ডেল্টা, এবার উপরে +0.4 ডেল্টা টি, নিচে -0.6 ডেল্টা টি। টেট্রাহেড্রালে এটাই হয়, ওকে? তো এইটা শুধু অক্টাডাল উল্টো। আর ওখানে এগুলোকে ডেল্টা ও বলে, এখানে ডেল্টা টি বলে, ওখানে T2G বলে, ইজি বলে, এখানে T2 আর ই বলে। ক্লিয়ার? এবার একটা কথা শোনো, প্রথম কথা, সিএফএসি কি করে ক্যালকুলেট করে, তার আগে একটা কথা, টেট্রাহেড্রাল জিওমেট্রিতে স্ট্রং ফিল্ড, উইক ফিল্ডের কোনো কনসেপ্টই হয় না। সব লিগ্যান্ডে উইক ফিল্ডের মতো কাজ করে। টেট্রাহেড্রালে সব লিগ্যান্ডে উইক ফিল্ড, কেন বলো তো? কারণ অক্টাডালে 6জন লিগ্যান্ড আসে মেটালকে অ্যাপ্রোচ করতে, টেট্রাহেড্রালে আসেই লিগ্যান্ড কম সংখ্যায়, 4জন। তা 4জনের তো অতটা পাওয়ার থাকবে না স্প্লিটিং করানোর, সিএফএসি বাড়িয়ে দেওয়ার, প্রথম কথা এটা। আর টেট্রাহেড্রালের জিওমেট্রিটাই এমন যে তোমার অ্যাপ্রোচ করার সময় এই স্প্লিটিংটা কমই হয়। দেখো এখানে লেখাও আছে, টেট্রাহেড্রালে পেয়ারিং এনার্জি, মানে ইলেকট্রনকে পেয়ার করতে যে এনার্জিটা লাগে তার থেকে, সে তুমি যে লিগ্যান্ডই নাও সবসময় তোমার টেট্রাহেড্রালের যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি পেয়ারিং এর থেকে কমই হয়, অনেক কম হয়। এখানে কোনোদিন পেয়ারিং এনার্জি থেকে ডেল্টা টি বাড়বে না। আর এইটা হলে কি হয়, সবসময় লিগ্যান্ড সবই উইক ফিল্ড হয়। মানে এখানে তোমার কোনোদিনই, তুমি সবসময় ইলেকট্রন 1 2 3 4 5 এভাবেই দেবে, তুমি এখানে কোনোদিন ইলেকট্রনকে পেয়ার করাতে পারবে না নিচে, যতক্ষণ 1 2 3 4 5 হলো তারপরে পেয়ার করতে পারবে, এখানে পেয়ার করতে পারবে না। মানে 1 2 তারপরে 3 এই করতে পারবে না।
কারণ টেট্রাহেড্রালে কোনোদিনই যেহেতু এই ঘটনাটাই হয়, পেয়ারিং এনার্জি অনেক হাই হয়, মানে পেয়ারিং করতে 200 এনার্জি লাগে, 500 এনার্জি লাগে, তুমি এনার্জি দিচ্ছ 300, তো কোনোদিনই তোমার পেয়ারিং হবে না। এখানে সবসময় তুমি স্ট্রং না উইক ফিল্ড যাই নাও, সব লিগ্যান্ড উইক ফিল্ডের মতো কাজ করে, তাহলে অনেক ক্যালকুলেশন কমে গেল। আর পি ফর পেয়ারিং এনার্জি, এখানে পেয়ারিং এনার্জি জেনারেলি 0 হয়, 0 হবে বলবো না, 0টা ভুল বললাম, এখানে পেয়ারিং এনার্জি অনেক লো হয়। ওকে, ঠিক আছে। সিএফএসি তাহলে কি করে ক্যালকুলেট করবো? নিচে কতগুলো ইলেকট্রন আছে ইন্টু মাইনাস 0.6 ডেল্টা টি প্লাস ওয়াই ইন্টু প্লাস 0.4 ডেল্টা টি, আর কোনো পেয়ারিং নেই, সো জেড তো 0, তাই জন্য ওটা থাকবে না। তো সিএফএসি এভাবে টেট্রাহেড্রালে ক্যালকুলেট করা, দেখবে অক্টাহেড্রাল থেকে অনেক কম ভ্যালু আসে। আর একটা কথা বলে দিই, অক্টাহেড্রালে যে স্প্লিটিং এনার্জি হয় টেট্রাহেড্রালের স্প্লিটিং এনার্জির থেকে অনেক বেশি হয়, আর সেটা একটা ইকুয়েশনও আছে, অক্টাহেড্রালের স্প্লিটিং এনার্জি ইজ ইকুয়াল টু 9/4 টেট্রাহেড্রালের স্প্লিটিং এনার্জি। দেখো এর 9 টাইমস টেট্রাহেড্রালের, এর 4 টাইমস এর সমান, মানে এটা অনেক বড়, অনেক বড় অক্টাহেড্রালের স্প্লিটিং এনার্জি। কিন্তু সেটা কিরকম কোশ্চেন আমি বলছি, এরকম একটা কোশ্চেন আমি এর আর ওই এক্সাম্পল ধরে ধরে ক্যালকুলেট করলাম না, D1 D2, তুমি বুঝতে পারছো ইলেকট্রন কনফিগারেশন কি হবে, E আগে হবে তারপরে T2 হবে। এখানে যেমন D1 হলে E1 T2 1 T2 0, D2 হলে E2 T2 0, D3 হলে E2 T2 1, D4 হলে E2 T2 T2 2, ওকে, D5 হলে E2 T2 3, সেটা যেমন D5 এখানেও 0 হবে, কিন্তু D5 টেট্রাহেড্রালেও 0 হবে সিএফএসি। কেন হবে তুমি ভাবো, টোটাল তো 0ই হবে না টোটাল ক্যালকুলেট করলে। তো D5 কিন্তু অক্টাহেড্রালে তো লো স্পিনটা তো স্টেবল হয়, হাই স্পিন স্টেবল হয় না, এখানে তো D5 হয়ই না টেট্রাহেড্রালে। টেট্রাহেড্রালে D5 যারা হয় মানে ম্যাঙ্গানিজ +2 আর আয়রন +3, এর কোঅর্ডিনেশন নাম্বার 4 এ sp3 হাইব্রিডেশনের কোনো কমপ্লেক্স হয়ই না। ম্যাঙ্গানিজ +2 আর আয়রন +3 এরা D5, তো D5 এ sp3 যদি হয়, কারণ D5 হয়ই না তা নয়, কন্ডিশনার 4 এ তো dsp2 হয় না, স্কয়ার প্ল্যানার হয়, আমি তার কথা বলছি না। sp3 যদি হয় কন্ডিশনার 4 এ, এদের সেই টেট্রাহেড্রালে কোনো কমপ্লেক্স হয়ই না, ম্যাঙ্গানিজ +2 আর আয়রন +3, খুব রেয়ার, কারণ D5 আর সিএফএসি 0। তারপরে D6 E4 T2 3, এভাবেই চলতে থাকে, লাস্টে হবে E4 T2 6, সিএফএসি 0। তার মানে এরও D10 হলে এর ক্ষেত্রেও সিএফএসি 0ই আসে। ওকে, যেমন জিঙ্ক +2, কপার +1 এর কমপ্লেক্স যেগুলো হয়, কিন্তু এখানে এক্সিস্ট করে, তার মানে এখানে এক্সিস্ট করে না তা নয়, কোঅর্ডিনেশন 4 এ কিন্তু এক্সিস্ট করে। যাক, এই হলো ব্যাপার প্রথম কথা। আর এটা দিয়ে একটা অঙ্ক এক বছর দিয়েছিল নিটে, কিরকম ছিল, দিয়েছিল CO Cl6 -3 এই কমপ্লেক্সটার ক্রিস্টাল সিএফএসি ভ্যালু এত, কথা বলে x, তাহলে এই কমপ্লেক্সটা COCl4 -2, ওকে, COCl4 -2, সরি এটা -4 ছিল, COCl4 -2 এর এর ক্ষেত্রে ডেল্টা টি কত হবে? এবার দেখো তুমি অঙ্কটা কিভাবে করবে, তুমি জানো এর জন্য CFSE ইজ ইকুয়াল টু, আগে এখানে এটা কোবাল্ট কত, এটা কোবাল্ট হল কোবাল্ট +2 আছে এখানে, আর কোবাল্ট +2 মানে D7, আর তোমাকে দিয়েছে ক্লোরিন, ক্লোরিন মানে উইক ফিল্ড লিগ্যান্ড। কোবাল্ট +3 এর জন্য বলেছি হ্যালোজেন আর সালফাইড বাদ দিয়ে সব স্ট্রং ফিল্ড, কোবাল্ট +2 এর জন্য কিছু বলিনি কিন্তু, কোবাল্ট আর এমনিও তো এটা উইক ফিল্ড, ক্লোরিন তো উইক ফিল্ড হয়, তো D7 উইক ফিল্ড মানে D7 হাই স্পিন হবে। এবার এটা আমি D7টা করাইনি, কিন্তু এর যদি ক্যালকুলেট করো সিএফএসি ভ্যালু দেখবে তোমার আসবে হলো, আমি তোমাকে বলছি -2.4 হ্যাঁ -1.8 ডেল্টা ও প্লাস, ও এখানে তোমাকে শুধু সিএফএসি ভ্যালু ওরা বলে দিয়েছে x, শুধু বলেনি, তোমাকে পেয়ারিং এনার্জিও বলে দিয়েছে এই কমপ্লেক্সটা, পেয়ারিং এনার্জি ধরে নাও y বলে দিয়েছে। ওকে, তো তোমার আমি অঙ্কটা দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। COCl6 4- এর তোমাকে সিএফএসি ভ্যালু বলে দিয়েছে, বলছে COCl4 2- এর ডেল্টা টি মানে ক্রিস্টাল স্প্লিটিং ইন টেট্রাহেড্রাল জিওমেট্রি বলো। তো তোমাকে কি করতে হবে বলো তো, এই কমপ্লেক্সটাকে ডেল্টা ও বের করতে হবে, তোমাকে পেয়ারিং আর সিএফএসি ভ্যালু বলে দিয়েছে, এটা বের করতে হবে, বের করে এই রিলেশন দিয়ে তোমার ডেল্টা টি বের করে নিতে হবে, ঠিক আছে। তো এটার কত আসবে, এবার এটার ভ্যালুটা কি করে বের করছি, তুমি ওই ছবিটা আঁকবে, হাই স্পিনে করবে, হাই স্পিনে করে দেখবে এর ভ্যালু কত আসে। এটা লো স্পিনে করে ফেলছি, হাই স্পিনে ভ্যালু আসবে হলো T2G4 5E2, সরি -0.8 ডেল্টা ও, শুধু এইটুকু আসবে, করে দেখবে D7 হাই স্পিন -0.8 ডেল্টা আসবে। এবার তোমাকে দেখো পেয়ারিং দেয়নি, তো পেয়ারিং দেয়নি, তো তোমাকে সিএফএসি এর ভ্যালু বলে দিয়েছে x, তাহলে ডেল্টাও কত আসবে, x
বাই 0.8 মাইনাস, এটা ডেল্টা ও আসলো। তুমি শুধু ভ্যালুটা নেবে, হ্যাঁ তুমি মড, তুমি শুধু ভ্যালুটা নেবে, মাইনাস প্লাস নেওয়ার দরকার নেই। আর সেখান থেকে তোমার ডেল্টা টি কি আসবে, ডেল্টা ও ইজ ইকুয়াল টু 9/4 ডেল্টা টি। তো তোমার ডেল্টা ও তুমি পেয়ে গেছো, তার সঙ্গে 4/9 গুণ করে দাও, এইদিকে নিয়ে ডেল্টা টি বেরিয়ে যাবে। এইভাবে অঙ্কটা করতে হবে। কিন্তু ডেল্টা ও যে ডেল্টা টি থেকে এই যে রিলেশন, এটা কিন্তু তখনই লেখা যায় যদি মেটাল সেমই থাকে একই চার্জে, আর মেটালের লিগ্যান্ড সেম থাকে। শুধু কোঅর্ডিনেশন 6 আর 4, এটা sp3d2 হাইব্রিডেশন, তাই জন্য টেট্রা অক্টাহেড্রাল, এটা sp3 হাইব্রিডেশন টেট্রাহেড্রাল। তো এটা অক্টাহেড্রাল, এটা টেট্রাহেড্রাল জিওমেট্রি, তাই এই রিলেশনটা লিখতে পারে। তোমাকে দিল কোবাল্টের কমপ্লেক্স, দিয়ে দিল আয়রন, তুমি তাদের মধ্যে আয়রনের ডেল্টা ওর সঙ্গে কোবাল্টের ডেল্টা 3t এর ক্যালকুলেশন করতে পারবে না, একই কমপ্লেক্স হতে হবে, তাতে এই রিলেশনটা করা যায়। ওকে, যাক এলো ব্যাপার। তো এবারে টেট্রাহেড্রাল জিওমেট্রি বা লাস্ট এই টপিকটা একটা জিনিস আছে, কালার কেমিস্ট্রি। দেখো এটা কি করে আমরা জানি, এই যে যারা কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয় তারা খুব সুন্দর কালার দেয়। কেন দেয় জানো কালারটা? সেটার কারণ হলো ডিডি ট্রানজিশন বলে একটা ঘটনা হয়, সবাই শুনেছো। ডিডি ট্রানজিশন বলে একটা ট্রানজিশন, কি এখানে ইলেকট্রন ট্রানজিশনের কথা বলছে। ডিডি ইলেকট্রন ট্রানজিশন মানে একটা ডি অরবিটাল থেকে আরেকটা ডি অরবিটালে ইলেকট্রন ট্রানজিশন হবে, জাম্প করবে, তার জন্যই কালার হবে। কেমিস্ট্রিতে যত কালার হয় সব ইলেকট্রন ট্রানজিশনের জন্যই হয়। তো একটা ডি অরবিটাল থেকে আরেকটা ডি অরবিটাল ইলেকট্রন ট্রানজিশনের জন্যই কালার হবে, বোঝা গেল? এবার তুমি নিজে ভাবো, অক্টাহেড্রাল জিওমেট্রিতে কমপ্লেক্স কি করে স্প্লিট করে গেছিল, উপরে ইজি নিচে টি2জি, ওদের মধ্যে একটা এনার্জি গ্যাপ ছিল যেটা ডেল্টা ওইচ, ওকে। আর টেট্রাহেড্রাল জিওমেট্রিতে তোমার উপরে ছিল টি2, নিচে ছিল ই, তাদের মধ্যে এনার্জি গ্যাপ ছিল ডেল্টা টি, ওকে। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং অক্টাহেড্রাল জিওমেট্রি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং টেট্রাহেড্রাল জিওমেট্রি। যাই হোক, এটাও তো ডি অরবিটাল নাকি, টি2জি হোক আর ইজি হোক, যাই হোক টি2 হোক ই হোক, সবই এটা ই, ওকে। তো সবই তো ডি অরবিটাল। তো ধরে নাও এখানে কোনো একটা ইলেকট্রন বসে আছে টি2জিতে, তুমি তাকে এখান থেকে এখানে পাঠাতে চাও, কি করে পাঠাবে? এমনি এমনি তো যাবে না, তুমি বাইরে থেকে তাকে এনার্জি দিলে, আর জেনারেলি সবাই লাইট এনার্জি দেয়, ফোটন এনার্জি দেয়। তো তুমি কোনো রেডিয়েশন দিলে, দিয়ে ইলেকট্রনটাকে এক্সাইটেড করলে, করে ইলেকট্রনটা সেই এক্সাইটেশন নিয়ে ও আর এই লো এনার্জি স্টেটে থাকবে না, এনার্জি যেহেতু বেড়ে গেছে ও হাই স্টেটে চলে যাবে, মানে ও টি2জি থেকে ইজিতে ট্রানজিশন হলো ইলেকট্রনের। আর বলো টি2জিও তো ডি অরবিটাল, ইজিও তো ডি অরবিটালই নাকি, তো এটাকে আমি ডি ট্রানজিশন বলতে পারি। তো এই যে তুমি কোনো ইলেকট্রন আছে তাকে বাইরে থেকে লাইট এনার্জি দিয়ে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে তাকে তুমি ট্রানজিশন করাচ্ছ, মানে এক কথা এটা ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে তোমাকে ও ট্রানজিশন করলো। বাট ট্রানজিশন করে ইলেকট্রনটা এখানে চলে যাওয়ার পরেও কিন্তু সারা জীবন এখানে থাকবে না, কারণ ও জানে আমি লো এনার্জিতে স্টেবল। ও এখানে যাওয়ার পরে আবার কিন্তু এখানে ফিরে আসবে, এখান থেকে আবার ফিরে আসবে, তখন এনার্জি কিন্তু আবার ছেড়ে দেবে, তাই বলে এমিশন। এই যে এমিশনটা দেবে, এটাই তুমি এমিশন স্পেকট্রা দেবে, এটাই তুমি মলিকুলার কালার দেখতে পাবে। এই যে আমরা মলিকুলার বিভিন্ন কালার দেখতে পাই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে, তার কারণই এটা ডিডি ট্রানজিশন। এবার সেটা এখানেও হবে, এখানে হবে সেটা বাইরে থেকে এনার্জি দিলাম ই থেকে টি2, মানে অক্টাহেড্রালে টি2 থেকে ইজিতে ট্রানজিশনের জন্য কালার হয়, টেট্রাহেড্রালে ই থেকে টি2, কারণ লো থেকে হাইতে যায়, এটাকে একসঙ্গে বলে ডিডি ট্রানজিশন। এবার এটা কার কার ক্ষেত্রে হয় না, D0 আর D10 এই আর D5 হাই স্পিন ফর অক্টাহেড্রাল, আর টেট্রাহেড্রাল শুধু D5। D0 D10 এটা সবার জন্য, অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল যাই নাও। আর D5 হাই স্পিন অক্টাহেড্রাল, আর D5 কি বলে টেট্রাহেড্রালে তো হাই স্পিন লো স্পিন বলে হয় না, টেট্রাহেড্রাল সবই হাই স্পিন হয়, ওকে। তো টেট্রাহেড্রালে তোমার এরা কালারলেস হয়, এদের কোনো কালার হয় না। কেন হয় না তুমি নিজেই ভাবো, যদি ডিতে কোনো ইলেকট্রনই না থাকে, সে তোমার টেট্রাহেড্রাল হোক অক্টাহেড্রাল হোক, ডিতে ইলেকট্রনই না থাকলে কাকে তুমি লাইট এনার্জিতে ট্রানজিশন করবে, কি ইলেকট্রন ট্রানজিশন হবে, কি ডিডি ট্রানজিশন হবে, কি কালার দেবে? কোনো কালার হবে না। D10 মানে কি, 1 2 3 4 5 6 7 8 9 10, সেটা এখানেও দেখাতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 সব অরবিটাল ইলেকট্রন দিয়ে পুরো কমপ্লিট। সে তুমি অক্টাহেড্রাল বলো টেট্রাহেড্রাল, ইজি আর টি2 মানে ডি অরবিটাল বলো। তা তুমি এখানে কোন ইলেকট্রনটাকে ট্রানজিশন করাবে এনার্জি দিয়ে, তুমি নিজেই ভাবো, কাকে ট্রানজিশন করাবে তুমি এনার্জি দিয়ে? কারণ এই ট্রানজিশন করানোর পর এখানে জায়গা কোথায়, একটা অরবিটালে দুটো বেশি ইলেকট্রন তো হয় না। তো D10 আর D0 কোনোদিন কালার দেখায় না। যেমন D0 তোমার স্ক্যান্ডিয়াম প্লাস 3 টাইটেনিয়াম, স্ক্যান্ডিয়াম প্লাস 2 টাইটেনিয়াম প্লাস 3, D10 জিঙ্ক প্লাস 2 কপার প্লাস 1, এরা কোনোদিন কালার হয় না।
মার্কারি প্লাস 2, তারপরে ক্যাডমিয়াম প্লাস 2, এরা কোনোই কালার হয় না, সব D10। এবার D5 হাই স্পিনটা অক্টাডালে কি বলতে চাইছে? অক্টাডালে D5 হাই স্পিন মানে কি? 5টা ইলেকট্রন হবে, আর হাই স্পিন মানে কি? সব ঘরে একটা করে ইলেকট্রন, মানে T2G 3Eg 2। এবার দেখো এর CFC কত, এবার দেখো এখানে তোমার CFC তো 0 আসে, এখানে তুমি কোনো ইলেকট্রনকে ধরে নাও, কোনো ইলেকট্রনকে এখানে এনার্জি দেবে, দিয়ে উপরে পাঠাবে, কিন্তু এখানে দেখো অলরেডি একটা ইলেকট্রন আপ স্পিন আছে, এগুলোকে আপ স্পিন বলে, এটাকে ডাউন স্পিন বলে। তো অলরেডি নিচে ইলেকট্রন আপ স্পিন, উপরে আপ স্পিন, তাই এটাকে এখানে পাঠালে এটাকে তো ডাউন স্পিন করতে হয় না উপরে গিয়ে। আর আমাদের যারা জানো তাদেরকে বলছি, কোয়ান্টাম কেমিস্ট্রি বলে একটা টপিক আছে, সেখানে বলা হয় স্পিন কোনোদিন তুমি চেঞ্জ করতে পারবে না, স্পিনের চেঞ্জ সবসময় 0 হবে, এটা ন্যাচারাল ঘটনা। স্পিনের চেঞ্জ 0ই হয়, মানে স্পিন চেঞ্জ হয় না। তুমি আপ স্পিন থাকলে সেই ইলেকট্রন সারা জীবন আপ থাকবে, ডাউন থাকলে ডাউন থাকবে। এবার তুমি স্পিন চেঞ্জ করতে পারো, তুমি স্পিন চেঞ্জ ওকে করতে পারো, তুমি ওকে আপ থেকে ডাউন করতে পারো, ডাউন থেকে আপ, কিন্তু তার জন্য এনার্জি দিতে হবে। এবার যেহেতু D5 এ সব ইলেকট্রন আপ স্পিনে থাকে, তোমাকে একটা ইলেকট্রনকে জাম্প করতে গেলে তাকে ওখানে গিয়ে ডাউন স্পিনে গিয়ে পেয়ার করাতে হবে। তো সেটা জেনারেলি ন্যাচারালি হয় না বলে D5 হাই স্পিনে কালারটা হয় না, বা হলেও পেল হয়, পেল কালার হয়, খুব অল্প কালার হয়। যেমন ম্যাঙ্গানিজ +2, আয়রন +3 যদি ওয়াটার লিগ্যান্ড এসবের সঙ্গে থাকে। আমি তো হাই স্পিন বলেছি D5, লো স্পিন নয়। আর D5 টেট্রাহেড্রাল, সেখানে একই ঘটনা, ইলেকট্রন সব এভাবে থাকবে। এখানেও তুমি একটা ইলেকট্রনকে উপরে পাঠালে স্পিন চেঞ্জ করতে হবে, যেটা সম্ভব না। D5 টেট্রাহেড্রাল কালারলেস বা পেল হয়, উপরের দুটো পুরো কালারলেস হয় দুটো, আর নিচের গুলো পেল হয় বা কালারলেস হয়, ঠিক আছে? এই হলো কালার। কিন্তু বাকি যত না D1 2 3 4 5 6 7 তার হাই স্পিন লো স্পিন যাই না, এই কটাকে বাদ দিয়ে সব তোমার কালারফুল হবে DD ট্রানজিশনের জন্য, ঠিক আছে? বোঝা গেল? অক্টাডালে হবে T2G থেকে EG তে ট্রানজিশনের জন্য, টেট্রাডালে E থেকে T2। এটাকেই একসঙ্গে DD ট্রানজিশন বলে, কারণ D থেকে D তো যাচ্ছে না, এগুলো সবই তো D অরবিটাল। ওকে, এবার একটা কথা লাস্ট আমি একটা জিনিস বলে দিই, এখান থেকে একটা জিনিসও তোমায় বলো, এই যে অক্টাডালে তুমি বললে ইলেকট্রনকে এখান থেকে এখানে ট্রানজিশন করবে, আমি অক্টাডাল দিয়েই বলে দিই, কিন্তু আমাকে বলে এই গ্যাপটার একটা ভ্যালু তো আছে ডেল্টা ও, আর এটা থেকেই তো আমাদের CFSE বেরোয়, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন আছে। তাহলে আমি বলতে পারি যত ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন কম হবে এই গ্যাপ কম হবে, যত এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন বেশি হবে এই গ্যাপ বেশি হবে। তা আমাকে একটা কথা বলো, এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন যত কম হবে তত তোমার কোনো ইলেকট্রনকে বাইরে থেকে, ধরে না এখানে একটা ইলেকট্রন বসে আছে, T2G অরবিটালে কোনো একটা ইলেকট্রন বসে আছে, তাকে বাইরে থেকে এনার্জি দিয়েই তো তুমি এইখানে পাঠাবে, কিন্তু তোমাকে তো এনার্জি কতটা দিতে হবে, এইটুকু গ্যাপের এনার্জি দিতে হবে না? তো তুমি যে ফোটন দিয়ে বা ABS মানে অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি, তুমি যে এনার্জি লাইট দিয়ে দিচ্ছ, ওকে, যে লাইটের এনার্জি নিয়ে ইলেকট্রনটা ট্রানজিশন করছে T2G থেকে EG, তো তুমি নিশ্চয়ই যেমন খুশি এনার্জি দিচ্ছ না। যদি এইটুকু গ্যাপ 100 হয়, মানে যাকে ডেল্টা ওইচ বলে, সেই গ্যাপের এনার্জিটাই দিচ্ছ। তাহলে আমি বলতে পারি যে তুমি আসলে CFSE বা তুমি আসলে ডেল্টা ওইচের সমান এনার্জি দিচ্ছ লাইট দিয়ে, এটা লেখা যায়, সেটা টেট্রাডাল লেখা যায়, আমি টেট্রাডাল করছি না। তাহলে তোমার যতটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি হবে, যেটা লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে, লিগ্যান্ড কতটা স্প্লিট করিয়েছে, সেটা ইজ ইকুয়াল টু হবে তুমি লাইট দিয়ে কতটা এনার্জি দিচ্ছ। ওকে, আর এখান থেকে আমরা জানি ডেল্টা ওইচ CFSE সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যত ডেল্টা এইচ এর ভ্যালু হবে তত CFSE বাড়বে, আর তার সঙ্গে নিউ অ্যাবজর্পশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ল্যামডা কি হবে? ল্যামডা অ্যাবজর্পশন ইনভার্সলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা এই বছরে নিটে কোশ্চেন দিয়েছে, আগেও দিয়েছে, যেইতে দিতেই থাকে, যে তোমার যত স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে CFSE ডেল্টা এইচ বাড়বে, তত কিন্তু সেইখানে এনার্জি গ্যাপ বাড়লে তোমাকে কোনো ইলেকট্রনকে DD ট্রানজিশন করে কালার দেওয়ার জন্য ততটাই লাইট এনার্জি লাগবে। এনার্জি লাগবে মানে ফ্রিকোয়েন্সি লাগবে, আর ফ্রিকোয়েন্সি যা হয় ওয়েভলেন্থ তার উল্টো হয়, ওয়েভলেন্থ কম লাগবে। তাই তুমি যদি তোমার যত বেশি, যেমন কথা তুমি সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিয়ে কোনো যতটা CFSE হবে, ওয়াটার নিলে গ্যাপ কম হবে, তো ওয়াটারের ক্ষেত্রে তোমার লাইটের এনার্জি বা ফ্রিকোয়েন্সি কম লাগবে, ওয়েভলেন্থ বেশি লাগবে, মানে কম এনার্জি বা ফ্রিকোয়েন্সি লাইট, বেশি ওয়েভলেন্থের লাইট। আর তোমার যদি সায়ানাইড হয় CFSE বেড়ে যাবে, ডেল্টা ওইচ বেড়ে যাবে, তোমার সেই ক্ষেত্রে কি হবে, কম ফ্রিকোয়েন্সির লাইট লাগবে, কারণ এনার্জি গ্যাপ, মানে সরি সায়ানাইড নিয়েছো, তোমার এনার্জি গ্যাপ বেড়ে গেছে, তখন বেশি ফ্রিকোয়েন্সি বা এনার্জি লাইট লাগবে, ওয়েভলেন্থ কম লাগবে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? এটা হলো ব্যাপার। এই হলো মেন কথা, CFSEর সঙ্গে লাইটের যে এনার্জি যেটা দিয়ে আমরা ট্রানজিশন করাই, সেটার ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওয়েভলেন্থ ইনভার্সলি। ওকে, তুমি এটা দিয়ে একটা ইকুয়েশনে বানাতে পারো, CFSE is equal to H nu absorption বা HC by lambda absorption। ওকে, ডেল্টা ওইচ এর সঙ্গে CFSE তো রিলেশনই আছে না, এটাও লিখতে পারো, এটা দিয়ে ম্যাথও দিতে পারো।
যে নিউ যত বাড়বে সিএফএসি বাড়বে, মানে যত সিএফএসি বাড়বে গ্যাপ বাড়বে তোমায় বেশি এনার্জি লাইট দিতে হবে, ওয়েভলেন্থ কম। আর যত সিএফএসি কমবে কম ফ্রিকোয়েন্সি লাইট দেবে, ওয়েভলেন্থ বেশি। তো এই ছিল মেইন কালার কেমিস্ট্রির কথা, আর কিছু নেই এই টপিকে, এইটুকুই ছিল, ঠিক আছে। আর একটা ছোট্ট কথা বলে দিই, ফ্যাক্টরস এফেক্টিং সিএফএসি, সিএফএসি কে কোন কোন ফ্যাক্টরস এফেক্ট করে, তাহলে আমাদের পুরো ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি সব হয়ে যাবে। ফ্যাক্টরস এফেক্টিং সিএফএসি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কে কে এফেক্ট করে? প্রথম জিওমেট্রি এফেক্ট করে, সেটা আমরা জানিও। আমরা দেখেছিলাম অক্টাহেড্রাল স্প্লিটিং টেট্রাহেড্রাল থেকে বেশি, অনেক বেশি। আর কত বেশি এটা আমি বলেছিলাম, অক্টাহেড্রাল হলো 9/4 টেট্রাহেড্রাল ডেল্টা টি। কেন? কারণ টেট্রাহেড্রালে তোমার প্রথম কথা লিগ্যান্ডগুলো অ্যালং দ্য অ্যাক্সিস আসছে না, ইন বিটুইন দ্য অ্যাক্সিস আসছে। তারপরে টেট্রাহেড্রালে 4টে লিগ্যান্ড আসে, অক্টাহেড্রালে 6টা লিগ্যান্ড আসে, তো বেশি লিগ্যান্ডের বেশি ইনফ্লুয়েন্স। আবার অক্টাহেড্রালে অ্যালং দ্য অ্যাক্সিস আসে। আর আরেকটা আমি পড়াইনি কিন্তু আমি ওটাও বলে দিই, স্কোয়ার প্ল্যানারে কিন্তু আরো বেশি হয় স্প্লিটিং। স্কোয়ার প্ল্যানার স্প্লিটিং অক্টাহেড্রাল থেকে বেশি হয়। জেনারেলি দেখা যায় স্কোয়ার প্ল্যানার স্প্লিটিং অক্টাহেড্রালের 1.23 বা 25 এরকম সামথিং হয়, মানে 1.2 থেকে 1.3, 25 থেকে 1.3 এরকম ডেল্টা ও এর মতো হয়। মানে স্কোয়ার প্ল্যানারের স্পিডটা আরো বেশি হয়। স্কোয়ার প্ল্যানার যদি জিওমেট্রি হয় ডিএসপি টু হাইব্রিডেশন, আমি দেখাইনি, তাতে কিন্তু ওই টি2জি ইজিতে ভাঙবে না, 3টে 2টো না, আরো ভেঙে যায়। ওকে, স্কোয়ার প্ল্যানার আমি পরের দিন দেখিয়ে দেবো। ওকে, স্কোয়ার প্ল্যানারে স্প্লিটিংটা অক্টাহেড্রাল থেকে বেশি হয়। তো জিওমেট্রির উপর ডিপেন্ড করছে সিএফএসি কি হবে, যত এই জিওমেট্রি হবে সিএফএসি বাড়ে, এইদিকে সিএফএসি বাড়ছে কিন্তু। সিএফএসি বাড়লে কি হয়? কমপ্লেক্স স্টেবল হয়। 2 জিওমেট্রি গেল। সেকেন্ড হলো, যেটা তো বলেইছি, সেকেন্ড হলো লিগ্যান্ড। সেটা তুমি জানো, যত স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে তত সিএফএসি বাড়বে, যত উইক ফিল্ড লিগ্যান্ড হবে তত সিএফএসি কমবে। তো এই দিয়েই তো পুরো টপিক পড়লাম, তো সেটা তো আর দরকার নেই। কিন্তু সেটাও টেট্রাহেড্রালে কোনো এফেক্ট করে না, এফেক্ট করে স্কোয়ার প্ল্যানারেও এফেক্ট করে না, অক্টাহেড্রালেই করে জেনারেলি। তাও D4 থেকে D5 D6 D7। আর লাস্ট যেটা মেইন কথা, 3 হলো মেটাল ফ্যাক্টর। তুমি সব কি লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে? মেটালও তো কিছু কাজ করবে। আর মেটালের ফ্যাক্টর আমি বলেওছি, যদি তোমার মেটালটা 3D সিরিজের মেটাল হয় তাহলে যতটা স্প্লিট করবে, 4D সিরিজের মেটাল হলে দেখা যায় সিএফএসি 30% বেড়ে যায়, আর 5D সিরিজের মেটাল হলে সিএফএসি আরো 20% বেড়ে যায়। বুঝতে পারছো? জেনারেলি এই জন্য বলে 4D আর 5D সিরিজের মেটাল হলে, আমি যেগুলো এক্সাম্পল করে নিইনি, সেখানে তোমার সিএফএসি প্রচন্ড হাই হয়। আর হাই হয় বলে ওখানে জেনারেলি সব লিগ্যান্ডই স্ট্রং ফিল্ড হয়, ওখানে কোনো বাদ বিচার নেই, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, ঠিক আছে। মানে যেমন তোমার নিকেল 3D সিরিজে আছে গ্রুপ 10-এ, 4D সিরিজে গ্রুপ 10-এ আছে সিলভার, 5D সিরিজে গ্রুপ 10-এ আছে অরাম। নিকেলে যদি তুমি কোনো কমপ্লেক্স বানাও, তোমার যতটা সিএফএসি হবে, সিলভারে সেই সিএফএসি অনেক বেড়ে যাবে, অরামে আরো। মানে এরা দুজন জেনারেলি কোনো পৃথিবীর যে কোনো লিগ্যান্ডকেই স্ট্রং ফিল্ড বানিয়ে ফেলে। যেমন এইরকম একটা এক্সাম্পল নিতে পারো, সরি এটা আমি একটু ভুল করলাম, সিলভার গোল্ড না, এটা হবে প্যালাডিয়াম প্ল্যাটিনাম। নিকেলের রুম দেখবে পিরিয়ড টেবিলে নিকেলের জিওমেট্রিতেই আছে প্যালাডিয়াম প্ল্যাটিনাম। নিকেলের যা হবে প্যালাডিয়াম প্ল্যাটিনামে আরো বেড়ে যাবে। এই জন্য বলে যদি কোঅর্ডিনেশন 4 হয়, নিকেল জেনারেলি sp3 হাইব্রিডেশনই করে, কিন্তু প্যালাডিয়াম প্ল্যাটিনাম dsp2 করে। কেন কেন করে বলো তো? কোঅর্ডিনেশন 4-এ sp3 তে টেট্রাহেড্রাল জিওমেট্রি হয়, কিন্তু dsp2 তে কি হয়? স্কয়ার প্ল্যানার না। আমরা একটু আগে দেখলাম স্কয়ার প্ল্যানারে স্প্লিটিং টেট্রাহেড্রালের থেকেও বেশি হয়, ও তো অক্টাহেড্রালের থেকেও বেশি হয় স্কয়ার প্ল্যানারে। তাই জেনারেলি যখনই তোমার 4D বা 5D সিরিজের মেটাল হবে, যদি তোমার কোঅর্ডিনেশন 4 হয়, তারা জেনারেলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ইউজ করে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে কি হয়? কমপ্লেক্স জেনারেলি dsp2 হাইব্রিডেশন করে, কোঅর্ডিনেশন 4-এ স্কয়ার প্ল্যানার হয়। 3D তে তোমায় চেক করে দেখতে হবে, কখনো dsp2 হতে পারে, sp3 হতে পারে। ওটা তোমাকে আগের দিন ভিভিডি দিয়ে যেভাবে শিখিয়েছি সেভাবে চেক করতে হবে। যেমন প্যালাডিয়াম প্ল্যাটিনাম যখনই কোঅর্ডিনেশন 4 হবে, মনে রাখবে ওরা কিন্তু কোনোদিন sp3 হাইব্রিডেশন হয় না, টেট্রাহেড্রাল সবসময় dsp2 হয় স্কয়ার প্ল্যানার। আর যদি বলি তোমাকে এই জিনিসটা, যদি আমি অক্টাহেড্রাল দিয়ে বলি, কোঅর্ডিনেশন 6-এ তো সবই অক্টাহেড্রাল হবে, কিন্তু এর ক্ষেত্রে জেনারেলি দেখা যায় sp3d2 হাইব্রিডেশন হতে পারে, এখানে কিন্তু dsp2 হয়, কিন্তু নিকেলের ক্ষেত্রে আমি জেনারেলি বললাম sp3 হবে। তো কোঅর্ডিনেশন 6-এ, আমি এটা নিকেল টিকেলের জন্য বলছি না, এটা আমি ইন জেনারেল বলছি। কোঅর্ডিনেশন নাম্বার 6-এ অক্টাহেড্রাল জিওমেট্রিতে এর ক্ষেত্রে sp3d2 হতে পারে, মানে আউটার অরবিটাল কমপ্লেক্স d2 sp3 হতে পারে, কিন্তু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে d2 sp3 হয়। মানে স্কয়ার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে সবই, আর তারা পেয়ার্ড করে দিলে ভিতরের ডি ফাঁকা হয়ে যাবে, তাহলে ভিতরের ডি ইউজ করতে পারবে হাইব্রিডেশন। জেনারেলি এটাই দেখা যায়।
যেমন প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। করার সময় 6 এর কথা বললাম, বোঝা গেছে? তো এইগুলো হলো মেটালের ফ্যাক্টর। আর একটা মেটালের ফ্যাক্টর তো যেটা ছিলই, চার্জ যত বাড়ে তত সিএফএসি বাড়ে। যেমন আমি তোমায় বলছি, যেমন কোবাল্ট +3 মানেও D6, আয়রন +2 মানেও D6। কিন্তু মনে রাখবে কোবাল্ট দুটোই D6, কিন্তু জেনারেলি D6 লো স্পিন বানানোর চাহিদা বা সিএফএসি বানানোর চাহিদা ওর বেশি থাকে। এটা এই জন্য আমি তোমায় বলছিলাম যে D6 লো স্পিন যখন হবে, কোবাল্ট +3 সব লিগ্যান্ডকে ওই স্ট্রং ফিল্ড বানিয়ে ফেলে, শুধু ওই 6টা লিগ্যান্ডকে বাদ দিয়ে, হ্যালাইড, সালফাইড আর থায়োসাইনাইড। কিন্তু আয়রন 2+ এর ক্ষেত্রে ওটা বলেছিলাম, বলিনি, কারণ চার্জেরও একটা ফ্যাক্টর আছে। তাহলে কোবাল্ট +3, যেমন তোমাকে যদি বলে FeH2O হোল 6 3+ আর FeH2O হোল 6, এটা আমাদের লাস্ট কোশ্চেন, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। FeH2O হোল 6 3+, FeH2O হোল 6 4+। দেখো এখানে তুমি দেখবে আয়রন D5 সিস্টেম, মানে আয়রন +3 আছে এখানে, আর এখানে চেক করো আয়রন +2 আছে, D6 সিস্টেম। তুমি ভালো, এবার দুটোতেই কিন্তু এটা উইক ফিল্ড লিগ্যান্ড, হ্যাঁ দুটোই কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড, কারণ ওয়াটার আছে। তো তুমি ভাববে যে D5 উইক ফিল্ড লিগ্যান্ড তো সিএফএসি 0 আসে, আর D6 উইক ফিল্ডে তো তাও সিএফএসি থাকে। তো সেটা দিয়ে তো তুমি দেখেই নেবে যে এটা বেশি স্টেবল হবে। তো সিএফএসি ক্যালকুলেট করে দেখবে এর -0.4 ডেল্টা হবে, আর এর কত হবে? সিএফএসি -0 হবে। ওকে, এটা -0.4ই হওয়ার কথা যতটা মনে করছো, তুমি চেক করে নেবে তাও একবার, তাই হবে। কারণ এটা হলো D6 লো স্পিন হাই স্পিন, এটা হলো D5 হাই স্পিন। D5 হাই স্পিন এক্সিস্টই করে না, সিএফএসি 0 আসে। তো কোন কমপ্লেক্সের স্টেবল এটা? তো জেনারেলি যদি তোমাকে এমনি বলে আয়রন +3 +2 এর মধ্যে কোনটা স্টেবল, লিগ্যান্ড যদি না দেয় তাহলে তোমার মধ্যে আয়রন +3 স্টেবল হবে, কারণ যত চার্জ বাড়ে তত সিএফএসি বাড়ে। তো এই ছিল আমাদের পুরো ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে আমরা সব সিএফএসি, কমপ্লেক্সের স্টেবিলিটি, কালার সব কিছু দেখলাম, ডিডি ট্রানজিশন এক্সপ্লেন করে সুন্দর করে বুঝিয়েছি আমি। আই থিঙ্ক তোমার ভালো লেগেছে, ভালো লাগারই কথা, কারণ এত সুন্দর একটা টপিক। আর এই ভিডিওটা, এই পুরো ক্রিস্টাল ফিল্ড থিওরির যে টপিকটা, এটা লেকচার 1 2 দুটো পার্টে এসছে নিশ্চয়ই তোমার কাছে। আর তোমার যদি ভালো লেগে থাকে তুমি নিশ্চয়ই কমেন্টে এসে লিখবে যে কেমন লেগেছে, কারণ এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের অতটা নিটের বা মানে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট নয়, শুধু কালারের জায়গাটা ইম্পর্টেন্ট, কে কালার দেবে কে দেবে না। কিন্তু নিট যেইতে ওটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু নিট যেইতে কিন্তু পুরোটাই ইম্পর্টেন্ট, আর খুব কোশ্চেন আসে। আমি বলেছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিট যেইতে কত ইম্পর্টেন্ট, যেইতে তো সিএফটি ক্রিস্টাল থেকে বহুত কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেনগুলো বহুত। তো তোমার খুব ভালো লেগে থাকলে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে অবশ্যই। আর এরপরে আমাদের এর একটাই টপিক বাকি থাকবে, ক্রিস্টাল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইসোমারিজম। ওটা হয়ে গেলে তার দুটো আইসোমারিজম, স্ট্রাকচারাল, জিওমেট্রিক্যাল। স্ট্রাকচারাল ইজি, জিওমেট্রিক্যাল একটু মডেল দিয়ে দেখাতে হবে, ওটা বুঝে গেলে টপিক পুরো কমপ্লিট। তারপরে আমরা নতুন লেকচারে যাব। আর শর্টসে তো তুমি অর্গানিক পাচ্ছই, তো তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভালো লাগলে। ওকে, ঠিক আছে, চলো, গুড বাই।